সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আমাদের ফার্স্ট ক্লাস শুরু করতে যাচ্ছি। আম, আজকের ক্লাসটা আমি যেটা করি, আমি অলওয়েজ যখন শুরু করি আই স্টার্ট উইথ দ্য ইজিয়েস্ট টপিক। কন্টেন্ট রাইটিং এর একটা বিশাল বড় ফিল্ডে সবচেয়ে ইজি, সবচেয়ে ফ্যামিলিয়ার ধরনের লেখাটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট লেখা, যেটাকে আমরা কপিরাইটিং নামে জানি, যেটাকে আমরা বিভিন্ন নামে জানি এবং যেটা আমরা খুবই পরিচিত। আমরা আসলে এই ব্যাপারগুলো শেখার আগে আমরা অনেকটা জানি, অনেক জায়গায় খেয়াল করেছি। এই জন্য আমি ফার্স্ট দিনে ফার্স্ট ক্লাস অলওয়েজই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট রাইটিং দিয়ে শুরু করি, কারণ এটা সবচেয়ে ইজি একটা টপিক। কন্টেন্ট রাইটিং এর সবচেয়ে ইজি পার্টটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট লেখা। এটা ইজি কেন, সোশ্যাল মিডিয়ার জন্য কোন ধরনের কন্টেন্ট লিখতে হবে, কারা পড়বে, এগুলো আমি বলছি। বাট তার আগে কথা হচ্ছে যে ওয়াই ইজ দিস ইজি, আমি কেন এটাকে বারবার ইজি বলছি। আপনারা যখন সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট লিখবেন, সেটা আপনার নিজের ব্যবসার জন্য হোক, অন্য কারো জন্য হোক, জবের ক্ষেত্রে হোক, বা অন্য কোনো কারণে, ফর এনি রিজন, যখন আপনারা সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট লিখবেন, ইউ আর রাইটিং ফর আ ভেরি ফ্যামিলিয়ার অডিয়েন্স। আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে আছি, কম বেশি সময় সবাই এখানে স্পেন্ড করি। শুধুমাত্র আমাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস না, আমরা বিভিন্ন পেজে, বিভিন্ন অনলাইন দোকানে, বিভিন্ন কোম্পানির পেজগুলোতে আমরা কিন্তু লাইক বা ফলো দিয়ে রাখি, এবং তাদের পোস্টগুলো অলওয়েজই আমাদের চোখের সামনে আসতে থাকে। এবং আমরা অনেকেই প্রেফার করি অনলাইন শপিং এ। তো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ইজ কমপ্লিটলি কমার্শিয়াল রাইটিং, কারণ এটা পুরোপুরি বলা যায় কেনাকাটার সাথে যুক্ত। একটা পেজ, অনলাইন পেজ, অনলাইন ব্যবসা আপনাকে দিয়ে কেনাকাটা করাতে চাচ্ছে, তারা চাচ্ছে আপনি কিছু কিনেন, সেই জন্য তারা কন্টেন্টগুলো লিখছে। আমরা যেহেতু উই আর ভেরি ফ্যামিলিয়ার অ্যাজ ক্লায়েন্টস, অ্যাজ কাস্টমার্স, আমরা কাস্টমার হিসেবে যখন বিভিন্ন পেজের লেখাগুলো ফলো করি, আমরা অলরেডি জানি যে কোন ধরনের লেখা আমাদের চোখের সামনে আসে, কোন ধরনের লেখা আমরা পছন্দ করি, বা কোন ধরনের পেজে কেমন টাইপের লেখা দেখলে আমরা সেই পেজে আগ্রহী হয়ে যাই, বা কোন ধরনের কন্টেন্ট লিখলে আমরা কেনার ব্যাপারে আগ্রহী হই। সো আমরা যখন, আমরা যেহেতু নিজেরাই ইজ আ ভেরি লার্জ পপুলেশন যারা এই অনলাইন শপিং এর কাস্টমার বা আমরা অডিয়েন্স এই লেখাগুলোর, আমরা অলরেডি কিন্তু জানি যে আমাকে সোশ্যাল মিডিয়াতে কি লিখতে হবে, এবং আমরা যখন সেটা লিখবো, আমার নিজের পেজের জন্য হোক, বা আপনার ক্লায়েন্টের জন্য হোক, আপনার ব্যবসার জন্য হোক, আমরা জানি যে বাকিরা কি প্রেফার করছে, বা তারা আসলে কি ধরনের কন্টেন্ট দেখতে চাচ্ছে। সো উই আর অলরেডি রাইটিং ফর আ অডিয়েন্স যারা পুরোপুরি আমাদের মতো, এবং আমরা যেটা পছন্দ করি সেটা তারাও সেটা পছন্দ করে দেখতে এবং পড়তে। এখানে নিয়ম খুব কম আছে, এখানে মানুষকে অ্যাট্রাক্ট করার নিয়ম আছে। কোন শব্দগুলো ব্যবহার করলে, কিভাবে লিখলে মানুষ সেটাকে সেকেন্ড বার পড়বে বা থামবে, এটা আছে। কিন্তু তার বাইরে এখানে কোনো নিয়ম নেই। আপনারা সোশ্যাল মিডিয়াতে খেয়াল করে দেখেন যে এক একটা পেজের এক এক রকম স্টাইল আছে। কেউ অসম্ভব রকম ফাজলামি করে, কেউ খুব সিরিয়াস ভঙ্গিতে লিখে, কেউ মজার মজার জোকটাই বেশি লিখে, কেউ আবার ইনফরমেশন দেয়। এখানে সত্যি বলতে তেমন কোনো নিয়ম নেই। আপনার কোম্পানির উপর ডিপেন্ড করে, আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে আপনি যে কোনো জিনিস ক্যাজুয়ালি, স্পন্টেনিয়াসলি, ফর্মালি, ইনফর্মালি সবভাবে লিখতে পারবেন। মিনিমাম রুলস, দু একটা ছোটখাটো রুলস, যেমন কোন ওয়ার্ড গুলো ব্যবহার করতে হবে, কিভাবে লিখতে হবে, এগুলো বাদে আর কোনো সেরকম নিয়ম নাই। বেশিরভাগ সময় আমরা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে বেশিরভাগ নিয়মগুলো পাই হচ্ছে এসইও কন্টেন্ট লেখার সময়, অ্যাফিলিয়েট কন্টেন্ট লেখার সময়। এগুলো হচ্ছে নিয়মের ভান্ডার, এখানে প্রচুর নিয়ম থাকে। কিন্তু সোশ্যাল মিডিয়া কন্টেন্টে আপনাকে মিনিমাম রুল ফলো করতে হবে, যেটা করতেই হবে, যেটা সেগুলো বাদে আর আপনাকে কেউ কোনো নিয়ম ফলো করতে বলবে না। অ্যান্ড সবচেয়ে ইজি হচ্ছে যারা লেখা শুরু করতে চাচ্ছেন, যে মানে সবচেয়ে ভালো রিজন হচ্ছে যারা লেখা শুরু করতে চাচ্ছেন, তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল প্র্যাকটিস করা শুরু করতে পারেন। আপনার নিজের কোম্পানি যদি নাও হয়ে থাকে, দেখবেন যে আপনারই কোনো ফ্রেন্ডের, ভাবির, বোনের, কাজিনের একটা পেজ আছে।
আমাদের প্রায় পরিচিত অনেক লোক আছে যারা অনলাইন বিজনেস করে, মানে ফেসবুকে পেজ খুলে বিজনেস করে, বা এফ কমার্স যেটাকে বলে, এফ কমার্স করে। তো তাদের হয়ে আপনি অলরেডি লেখা শুরু করতে পারেন, বা তাদেরকে আপনি হেল্প করতে পারেন, বা অ্যাটলিস্ট আপনি প্র্যাকটিস করতে পারেন। সো আপনি যদি লেখালেখি করতে খুবই আগ্রহী হন, এখনই লেখালেখি শুরু করতে চান, আজকের ক্লাসটা করে আপনি অ্যাটলিস্ট প্র্যাকটিস করা শুরু করতে পারবেন। আপনি আপনার পোর্টফোলিও বানানো শুরু করতে পারবেন। কারণ আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ আগ্রহী হন, যদি এইদিকে ক্যারিয়ার তৈরি করতে চান, যদি আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যবসা করতে চান, বা সোশ্যাল মিডিয়ার জন্য লিখতে চান, তাহলে আপনি আজকের পর থেকে, এই 1.5 ঘন্টা ক্লাস করার পর থেকে আপনি অ্যাটলিস্ট প্র্যাকটিসটা শুরু করতে পারবেন। তো সোশ্যাল মিডিয়ার জন্য যদি আমরা লেখালেখি শুরু করতে চাই, আমাদেরকে কয়েকটা জিনিস আগে লিখতে হবে। 4টা জিনিসের মধ্যে আপনার সব ধরনের পোস্ট, সব ধরনের কন্টেন্ট, অ্যাটলিস্ট কন্টেন্ট লেখার পার্টটা জাস্ট 4 রকম হয়। তারপরে আপনি এখানে ভিডিও করেন, লাইভ করেন, আরো অনেকভাবেই তো করা হয়। প্রোডাক্টের ভিডিও, প্রোডাক্টের ফটোগ্রাফি, প্রোডাক্ট লাইভ করা, এগুলো আছে। কিন্তু লেখালেখির পার্টটা আপনি মোটামুটি 4টা জিনিসের মধ্যে দিয়ে পুরোপুরি কভার করে ফেলতে পারবেন। সবার আগে পেজ বা গ্রুপের ডিসক্রিপশন। আপনি ফেসবুকে পেজ খুলে ব্যবসা করেন, বা আপনি গ্রুপের মধ্যে, একটা প্রাইভেট গ্রুপের মধ্যে কিছু স্পেশাল কোনো কাস্টমার, একটা গ্রুপকে নিয়ে, একটা সেগমেন্টকে নিয়ে ব্যবসা করেন, সেটা ডিসক্রিপশন লেখা লাগবে। এটা অনেকে করেন। আপনি যে কোনো পেজের, আপনার নিউজ ফিডে তো একটা পেজের প্রোডাক্ট আসবে, আপনি এখন দেখছেন যে হঠাৎ করে কিছু সুন্দর টি শার্ট আপনার সামনে আসলো। আপনি হয়তো কাউকে বলেছেন টি শার্ট নিয়ে, বা কারোর সাথে আলাপ করেছেন টি শার্ট নিয়ে, সামনে আপনার ফোনটা ছিল, বা একটু সার্চও করেছেন টি শার্ট নিয়ে। দেখবেন যে আপনার সামনে সমানে টি শার্ট সেল করে এমন কিছু পেজ আসা শুরু করলো, জাস্ট টি শার্ট ওয়ার্ডটার উপরে বেস করে। ঠিক আছে? কিন্তু তার মধ্যে আপনি একটা পেজে ঢুকে দেখলেন যে এর কোনো ডিসক্রিপশন নেই। তো আপনি বুঝলেন না যে এরা কি ইম্পোর্ট করে টি শার্ট এনে সেল করে, না নিজেরা বানায়, না নিজেরা ডিজাইন করে, নাকি আপনি ডিজাইন দিলে তারা কাস্টমাইজ করে দিবে, বা কিছু একটা। কারণ তাদের অনেক পোস্ট আছে, দাম আছে, ভিডিও আছে, মডেলিং আছে, বাট ডেসক্রিপশনে তারা কিন্তু লিখেনি যে অ্যাকচুয়ালি তারা কি কাজটা করে, বা তাদের প্রোডাক্টগুলো কি কি। এরকম আপনি প্রচুর পরিমাণের পেজ দেখবেন যারা আসলে এই ব্যাপারটাকে একদমই গুরুত্ব দেয়নি। পেজের বা কোম্পানি যেটা ডিসক্রিপশন লিখতে হয়, এটা তারা খেয়ালই করেনি। সো ফার্স্ট কাজটা হবে, আপনার নিজের পেজের জন্য হোক, নিজের ব্যবসার জন্য হোক, বা আপনার ভাবি ভাই বোন এদের ব্যবসার জন্য হোক, প্রথম কাজটা হবে পেজের বা গ্রুপের বা যে কোম্পানির একটা ডিসক্রিপশন লেখা, যে এই কোম্পানিটা কি নিয়ে কি কাজ করে, কাকে ফোকাস করে, কি কি সার্ভিস আমরা দেই, বা কি কি আমরা প্রোডাক্ট সেল করি, এটা অবশ্যই আপনাকে লিখতে হবে। দেন 2 ধরনের পোস্ট আমরা অলওয়েজ দেখি। আমরা প্রচুর পরিমাণে পোস্ট সোশ্যাল মিডিয়াতে, অর্থাৎ ফেসবুকে, ধরে নেই ফেসবুক, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, আরো অনেক আছে, বাট আমি ধরে নিচ্ছি ফেসবুক বেসড এটা। সো প্রচুর পরিমাণে পোস্ট আমরা দেখি। একটা কোম্পানির একটা পেজই দিনে কয়েকটা পোস্ট দেয়। এগুলো কয়েকটা খুব ফানি পোস্ট হয়, কয়েকটা হয়তো রিসেন্ট ইভেন্ট নিয়ে কিছু একটা লিখছে, বা তাদের প্রোডাক্টের পোস্ট করছে, বা কিছু একটা, বা ক্লায়েন্টের রিভিউ দিচ্ছে। ইট ক্যান বি এনিথিং। বাট সব ধরনের পোস্টকে মোটামুটি 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কপিরাইটিং পোস্ট, একটা হচ্ছে শেয়ারেবল পোস্ট বা শেয়ারেবল কন্টেন্ট। কপিরাইটিং হচ্ছে, আমি প্রত্যেকটার এক্সাম্পল দিব এবং স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিব। কপিরাইটিং পোস্ট হচ্ছে যে পোস্টগুলোর মাধ্যমে আপনাকে ডাইরেক্টলি কোনো কিছু কিনতে বলছে। প্রোডাক্ট দেখাচ্ছি যে আমার প্রোডাক্টটা ভালো, আমার কোর্সে এনরোলমেন্ট চলছে, রেজিস্ট্রেশন চলছে, আপনাকে আমি ডাইরেক্টলি আপনাকে আমি এনকারেজ করছি যে আমার প্রোডাক্টটা কিনেন, আমার সার্ভিসটা নেন, বা আমার সাথে কথা বলেন প্রোডাক্ট নিয়ে। ডাইরেক্ট আমি সেল করার চেষ্টা করছি। অর্থাৎ কপিরাইটিং মানে হচ্ছে ডাইরেক্ট সেল পোস্ট। 50% ডিসকাউন্ট চলছে, পিৎজার উপর ডিসকাউন্ট চলছে, পিৎজা কিনলে কোক ফ্রি, কোক কিনলে পিৎজা ফ্রি। এগুলো হচ্ছে কপিরাইটিং পোস্ট, বা ডাইরেক্ট সেলের জন্য পোস্ট করা হয়। এর পাশাপাশি আরো কিছু পোস্ট করা হয়, বা অ্যাটলিস্ট করা উচিত।
সেগুলো শুধুমাত্র ইনফরমেশন দেওয়ার জন্য। এগুলোর অনেক কারণ আছে, কিন্তু এগুলোকে আমরা শেয়ারেবল পোস্ট বা শেয়ারেবল কন্টেন্ট বলি। কারণ আমি যখন আমার কোম্পানির পেজ থেকে এই পোস্টগুলো শেয়ার করব, আমার মেইন টার্গেট হচ্ছে আপনি যাতে সেই লেখাগুলো পড়েন, যাতে ইনফরমেশনগুলো আপনার কাছে ভালো লাগে এবং আপনি সেটাকে ইন্টারঅ্যাক্ট করেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন, ফলো করেন, বা আপনার কোনো ফ্রেন্ডের কাছে শেয়ার করেন, বা আপনার পেজ থেকে, আপনার প্রোফাইল থেকে শেয়ার করেন। এটাই হচ্ছে শেয়ারেবল কন্টেন্ট, শেয়ারেবল পোস্ট। তো শেয়ারেবল কন্টেন্ট আমরা মেইনলি ইনফরমেশন দিই, কোনো একটা ভালো ইনফরমেশন, হেল্পফুল ইনফরমেশন, ইউজফুল ইনফরমেশন, আমার ব্যবসার সাথে সম্পর্ক আছে এমন কিছু তথ্য দিই। বা এখন রাস্তাঘাটে কোথায় সমস্যা হচ্ছে, কোথায় আন্দোলন হচ্ছে, এগুলো আমি শেয়ার করতে পারি। কারণ আপনি হয়তো রাস্তায় আছেন, আপনি এখন জানেন না কোথায় কোনো প্রবলেম হচ্ছে, আমি একটা ইনফরমেশন আপনাকে দিলাম, এগুলো আপনার কাজে লাগলো, হেল্প হলো। তো এনি কাইন্ড অফ হেল্পফুল ইনফরমেশন যেটা আপনার কাজে লাগবে বা যেটা আপনি শেয়ার করবেন আরেকজনের সাথে, সেগুলো হচ্ছে কন্টেন্ট রাইটিং বলি আমরা, বা শেয়ারেবল কন্টেন্ট, শেয়ারেবল পোস্ট। সো যে কোনো পেজের, যে কোনো ব্যবসার সোশ্যাল মিডিয়া পেজ থেকে দুই ধরনের পোস্ট শেয়ার করা হয়। একটাতে আপনাকে ডাইরেক্ট সেলের জন্য এনকারেজ করা হচ্ছে যে আসেন, কিনেন, খান, পরে দেখেন, অর্ডার করেন। আরেকটা হচ্ছে ইনফরমেশন দেয়া। এবং আরেক ধরনের কন্টেন্ট আমরা শেয়ার করতে পারি গল্প, স্টোরি টেলিং। দুনিয়ার যে কোনো জিনিসকে সুন্দর করে গল্প আকারে আহ, প্রকাশ করা যায়, গল্প আকারে প্রেজেন্ট করা যায়। যত সুন্দর করে আপনি গল্প বলতে পারবেন, তত মানুষ পছন্দ করবে। আমরা ছোটবেলায় যেমন গল্প শুনতে পছন্দ করতাম, বড় হয়েও কিন্তু আমাদের মধ্যে গল্প শোনার একটা টেন্ডেন্সি থেকে যায়। আমরা যে মুভি দেখি, নাটক দেখি, সিরিজ দেখি, এই সব কিছুই আমরা দেখি হচ্ছে গল্প শোনার জন্য, গল্প জানার জন্য। স্টোরি হচ্ছে গল্প, সেটাকে সুন্দর করে বলা হচ্ছে স্টোরি টেলিং। আপনি অনেক ধরনের ইনফরমেশন সুন্দর করে যদি প্রেজেন্ট করতে পারেন, সেটাকে স্টোরি টেলিং বলা হয়। অনেক সুন্দর গল্প যদি আপনি বাজে করে বলেন, সেটা শুনতে ভালো লাগবে না। কিন্তু খুব সাধারণ জিনিস যদি আপনি সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন, সেটাই স্টোরি টেলিং, সেটা সবার কাছে ভালো লাগবে। সো সোশ্যাল মিডিয়ার জন্য আপনার মোটামুটি এই 4 ধরনের কন্টেন্ট শিখে ফেলতে হবে। শিখে ফেলতে পারলে আপনি যে কোনো জায়গায়, যে কোনো ব্যবসার জন্য অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট লিখতে পারবেন। এবং ডিজিটাল মার্কেটিং এ যদি আপনার ক্যারিয়ার তৈরি করার ইচ্ছা থাকে, এটা অসম্ভব রকম কাজে লাগবে। ফার্স্টে পেজ বা গ্রুপের ডিসক্রিপশন। সো মনে করেন ব্যবসাটা আপনার, ধরে রাখছি এটা ব্যবসা, যেহেতু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ইজ পুরোপুরি কমার্শিয়াল কন্টেন্ট, অর্থাৎ এখানে কমার্সের সাথে এটা সম্পর্ক আছে। আপনি একটা কোম্পানি খুলেছেন, সেখানে আপনি কিছু প্রোডাক্ট বানাচ্ছেন বা আনছেন বা তৈরি করছেন, সেগুলো সেল করবেন, বা আপনি কোনো সার্ভিস সেল করতে চাচ্ছেন। সো আপনি যে ব্যবসাটা খুলেছেন, এটা কিছু তো একটা টার্গেট আপনার ছিল যে আমি এই এই জিনিসগুলো সেল করব বা এই এই সার্ভিসটা দিব। আপনি তো এটা ঠিক না করে আসলে ব্যবসা শুরু করেননি। আপনি আজকে মনে হলো একটা ব্যবসা করা দরকার, আপনি পেজ খুলে বসে থাকলেন যে আমি পরে দেখি যে কি সেল করা যায়। এটা কখনো হয় না। আগে যেটা হয়, আপনি ঠিক করে ফেলেছেন যে আমি হয়তো খুব ভালো রান্না করি, আমি কেটারিং সার্ভিস দেব। বা আমার খুব ভালো একটা চ্যানেল লিংক আছে, আমি অন্য দেশ থেকে স্কিন কেয়ার আনবো, সেটা সেল করব। সো আপনি কিন্তু ঠিক করে ফেলেছেন আপনার ব্যবসাটা কি হবে। তো এই ব্যবসাটা কি হবে, আপনি পেজের নাম দিলেন, লোগো দিলেন, ছবি তুললেন, সবকিছু করলেন। কিন্তু আমি কিন্তু জানি না যে আপনার ব্যবসাটা কি। সো আমার চোখে যখন আপনার পেজটা পড়লো, আমি আপনার পেজে ঢুকলাম, ঢুকে দেখলাম যে আপনি তো কোথাও লিখেননি যে আপনি এক্স্যাক্টলি কি সেল করতে চাচ্ছেন, আপনার প্রোডাক্টগুলো কোনটা কোনটা, আপনার সার্ভিস কি কি, আপনার প্রোডাক্টের লিমিটেশনটা কোথায়, বা আপনার এখানে আমি কি কি পাবো, এটা দেখাতে হবে। ঢুকেই যে একটা ডিসক্রিপশন থাকে পেজের, ফেসবুক পেজের, টিকটকের বা ইনস্টাগ্রামে ঢুকে কয়েক লাইনের একটা ডিসক্রিপশন থাকে। এইখানে আপনাকে বলতেই হবে যে আপনার এই ব্যবসাটা আসলে কি নিয়ে।
যেমন আমার পেজের নাম যদি কেউ দেখেন না জেনে, কন্টেন্ট রাইটিং উইথ অজন্তা, ইট ক্যান বি এনিথিং। আমি হয়তো কন্টেন্ট রাইটিং সার্ভিস দিচ্ছি, বা আমার হয়তো একটা টিম আছে যেখানে কয়েকজন রাইটার আছে তারা সার্ভিস দিচ্ছে, অথবা আমি হয়তো কন্টেন্ট রাইটিং শেখাচ্ছি, ক্যান বি এনিথিং। বা হতে পারে যে এটা একদম অন্যরকম কিছু, আমি হয়তো বই লিখেছি, বই সেল করছি, কিছু একটা। সো আমার পেজের নাম দেখে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে পেজটা কিসের, সেটার জন্য আপনাকে ডেসক্রিপশনটা পড়তে হবে। সো যখনই কেউ আমার পেজে যাবে, ইন্ট্রোডাকশনের মধ্যে এই কয়েকটা লাইন লিখবে, খুব সিম্পল। 10 বছরের বেশি সময় ধরে আমি, যেহেতু আমার পেজের নামে আমি আছি, সো আমি পরিচয় দিচ্ছি যে আমি এখানে সবকিছু কি করেছি, কন্টেন্ট লিখে দিয়েছি। এখন আমি কি করছি, আমি এখন শেখাচ্ছি। আমার লক্ষ্য কি, আগামী 5 বছরের মধ্যে দেশে 1000টার বেশি, 1000 জনের বেশি ভালো কন্টেন্ট রাইটার তৈরি করতে হবে। আমার টার্গেট এটা। সো আপনি কি এখন শিখতে চান? 1 2 3 4 5, 5টা সেন্টেন্সের মধ্যে আপনি এখন পুরোপুরি জেনে গেলেন যে এই পেজটা কিসের এবং আমার লিমিটেশনস কি কি। আমি শুধুমাত্র কন্টেন্ট রাইটিং শেখাবো, অন্য কিছু না। আমার টার্গেট হচ্ছে লোকাল মার্কেটের জন্য কন্টেন্ট রাইটার তৈরি করা। আমি আগামী 5 বছরটা প্ল্যান করে বসে আছি। এবং আমি কে, আমি 10 বছর ধরে এই বিভিন্ন জায়গায় কাজ করেছি এবং আই এম অ্যান এক্সপিরিয়েন্স কন্টেন্ট রাইটার। এটা লিখতে কিন্তু আমার বেশি সময় বা বেশি জায়গা লাগেনি। কিন্তু আপনারা যখন কন্টেন্ট রাইটিং উইথ অজন্তা পেজটা ঢুকে এটা দেখবেন, আপনার আর কোনো সন্দেহ থাকবে না যে এই পেজটা বা এই ব্যবসাটা কাদের জন্য। এখানে আমি লিখতে পারতাম যে আমার একটা টিম আছে, আমি কন্ট্রাক্টিং সার্ভিস দিই, যেটাই হোক। কিন্তু ডেসক্রিপশনের মধ্যে আমার পেজের, আমার ব্যবসার ডেসক্রিপশনটা লেখা এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। কারণ আপনি ঢুকে দেখলেন যে এই মহিলা তো কোর্সও করাচ্ছে, এ তো দেখি জেসিআই তে ঘুরে বেড়াচ্ছে, এ দেখে একটা বইও লিখে বসে আছে, এ তো নর্থ সাউথে কোর্সও করছে, তাহলে আসলে হচ্ছেটা কি? আপনি কনফিউজ হয়ে যাবেন। কারণ একটা পেজে অনেক রকম জিনিস শেয়ার করা হয়। আমি আমার স্টুডেন্টদের রিভিউ শেয়ার করছি, আমি আমার ক্লায়েন্টদের রিভিউ শেয়ার করছি, আমি আমার বইয়ের রিভিউ শেয়ার করছি, অনেক ধরনের পোস্ট আমি করছি। আমি বন্যার সময় অনেকগুলো পোস্ট করেছিলাম, আমি আন্দোলনের সময় পোস্ট করেছিলাম। সো আপনি পোস্ট দেখতে গেলে কিন্তু বুঝবেন না যে এই পেজটা কি করে, আপনাকে অনেক দূর যেতে হবে। কিন্তু ইন্ট্রোডাকশনে আমি এত কথা এই জন্যই বলছি কারণ অনেক পেজ এই জায়গাটাতে সময় নষ্ট করে না, নষ্ট না, সময় দেয় না। কিন্তু সবার আগে যেটা করা উচিত, আপনার ব্যবসার একটা ছোট্ট ডিসক্রিপশন লিখে ফেলা উচিত। সো ফেসবুক, যেহেতু আমরা ফেসবুকে বেশি অ্যাক্টিভ, ফেসবুকে আপনার ব্যবসার পেজের নামের নিচে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন থাকবে, কয়েকটা ওয়ার্ডের মধ্যে। আই থিঙ্ক 500 600 ক্যারেক্টারের মধ্যে আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে। তারপরে আরো ভিতরে গেলে আরো বড় করে লেখা যায়। এখানে কিন্তু আপনি ভিতরে গিয়ে দেখবেন যে ছোট জায়গাটার পরেও আরেকটা বড় জায়গা আছে, এখানে কোনো লিমিট নেই। তো কেউ যদি আমার সম্পর্কে বা কোম্পানি সম্পর্কে আরো জানতে চায়, সে এখানে যেতে পারে এবং সে দেখবে যে আরো অনেক কিছু আছে, আমার পুরো হিস্ট্রি এখানে আছে। সো এখানেও অনেক কিছু লেখা যায়, বাট এটা এত ইম্পর্টেন্ট না। এটা সব জায়গায়, সব কোম্পানি, যারা নতুন কোম্পানি তাদের এত কিছু লেখা থাকবে না। ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটা, যেখানে আপনাকে 1 2 3 4 5টা সেন্টেন্সের মধ্যে লিখে এস্টাবলিশ করতে হবে যে এই ব্যবসাটা কিসের। সো ব্যবসা মোটামুটি 2 ধরনের হয়। আমরা এখন মার্কেটিং বা আমরা এখন বিজনেসে চলে যাচ্ছি। ব্যবসা 2 রকম হয়, অনেক রকম হয় ব্যবসা। ব্যবসায় হিসাব করতে গেলে শেষ হবে না, কিন্তু আমাদের লেখালেখির ক্ষেত্রে মাথায় রাখতে হবে ব্যবসা মোটামুটি 2 ধরনের হয়। আপনি আইদার কোনো প্রোডাক্ট সেল করছেন, অথবা আপনি কোনো সার্ভিস সেল করছেন। আবার এমনও হতে পারে আপনি প্রোডাক্ট এবং সার্ভিস দুটোই সেল করছেন। যেমন হচ্ছে কেটারিং সার্ভিস, আপনি খাবারও দিচ্ছেন কিন্তু আপনি আপনার সার্ভিস দিচ্ছেন, আপনি কাস্টমাইজ করছেন। সো দুটা মিক্সচার হয়, বাট প্রোডাক্ট আর সার্ভিস এই দুটার মধ্যে আসলে ব্যবসা থাকে। তো আপনারটা বেসিক্যালি কি, আপনার এই ব্যবসাটা বেসিক্যালি কোন ধরনের ব্যবসা, সেটার উপর ফোকাস করে, সেটার উপর বেস করে আপনার ডিসক্রিপশনটা লিখতে হবে। সব জায়গায় আমি অমুক এটা করছি ওটা করছি এত র্যান্ডমলি না করে একটু ঠিক করতে হবে
যে আপনার ব্যবসাটা আসলে কিসের, প্রোডাক্ট না সার্ভিস, এবং দুটার জন্য লেখা স্টাইল দুরকম। সো আপনার যদি প্রোডাক্ট বেসড বিজনেস হয়, আপনি বাচ্চার খেলনা সেল করছেন, আপনি কাপড় চোপড় সেল করছেন, আপনি হাতের বানানো গয়না সেল করছেন, বা আপনি খাবার সেল করছেন, আর অনেক কিছু হতে পারে, আপনি গাড়ি সেল করছেন, বাড়ি সেল করছেন, জাস্ট আপনি প্রোডাক্ট সেল করছেন। যদি আপনার ব্যবসার মেইন জিনিসটা হয় প্রোডাক্ট, ইন দ্যাট কেস আপনাকে লিখতে হবে প্রোডাক্টের উপর ফোকাস করে। এটা খুব বেসিক কথা। আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনি প্রোডাক্টের উপর ফেস করে লিখবেন। কিন্তু প্রোডাক্ট নিয়ে কি লিখবেন? আপনি প্রোডাক্ট সেল করছেন, সো আপনার ডেসক্রিপশনের মধ্যে থাকবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কেমন, আপনার প্রোডাক্টের সোর্সিং কোথা থেকে, আপনি কি বিদেশ থেকে আনছেন, না গ্রাম থেকে খাঁটি মধু খাঁটি ঘি আনছেন, না সুন্দরবন থেকে খাঁটি মধু আনছেন, না আপনি গ্রামে থেকে মশলা এনে সেই মশলা বেটে সেই মশলা রান্না করছেন। সোর্সিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি চাইনিজ মাল আনছেন, না আপনি জাপান থেকে মাল আনছেন, আপনি জার্মানি থেকে জিনিস আনছেন, না আপনি চায়না থেকে জিনিস আনছেন। সোর্সিং। পিউরিটি। মানুষ কিনতে যখন যায় তারা সবচেয়ে বেশি পিউরিটি দেখে, একটা জিনিস কত ভালো। আমরা গ্যাজেট কিনতে গেলে আমরা ইউএসএটা কিনবো, আমরা জাপানেরটা কিনবো, আমরা জার্মানিটা কিনবো, আমরা চাইনিজটা কিনবো না। খাবার কিনতে গেলে আমরা দেখবো কে কত ভালো প্রোডাক্ট ইউজ করে। আপনি যদি লিখেন যে আপনার খাবারের মধ্যে আসল মশলা ব্যবহার করা হয়, পাটায় বাটা মশলা ব্যবহার করা হয়, আপনি হাই কোয়ালিটির চিনি দিয়ে রান্না করেন, আপনি মার্জারিন দেন না, বাটার দেন, ঘি দেন, অর্থাৎ পিউরিটি বা হেলথ ফ্যাক্টর কোনটা ভালো, মানে খাবারের ক্ষেত্রে বেশিরভাগই কোনটা আপনার জন্য হেলদি, কোনটা ভালো, এগুলো ফোকাস করতে হবে। বা আরো হচ্ছে টেস্ট ফ্যাক্টর। শুধু প্রোডাক্ট না, মানে শুধু প্রোডাক্ট ভালো ভালো করলে হবে না, আপনি প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এটা পিওর কিনা, হেলদি কিনা, টেস্টি কিনা, সোর্সিং কোথা থেকে, কোয়ালিটি কেমন, এগুলো নিয়ে লিখতে হবে। যেমন এদের কাছ থেকে আমি বালা চাও নেই, ফাস্ট ফুড, আরেকটা কি জানি নেই, ভুলে গিয়েছি, মনে হয় মশলা নেই। তো এরা যেহেতু খাবার নিয়ে কাজ করে, প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের মেইন ইয়াটা হচ্ছে আমরা পিওর সেফ ফুড নিয়ে কাজ করি। সো প্রথম যে সেন্টেন্সটা লিখেছে, ই কমার্স প্ল্যাটফর্ম যেখানে সেফ অ্যান্ড পিওর খাবার পাওয়া যায়, খাবার নিয়ে কথা বলেছে। তারপর ডিসক্রিপশন আছে, অনলাইন স্টোর, মুভমেন্ট অফ পিওর ফুড সাপ্লাই, পিওর অ্যান্ড অর্গ্যানিক ফুড, পিওর ফুড পিওর লাইফ, মানে পিওরিটির পিছিয়ে পড়ে গিয়েছে। এদের মেইন মার্কেটিং অ্যাঙ্গেলটা হচ্ছে পিওরিটি। আপনি যদি কেকের ব্যবসা করেন তখন আপনি পিওর পিওর করতে পারবেন। কেক ভালো না, কেক জিনিসটা মোটো খাওয়ার মতো কিছু না, ইটস ফ্যাটেনিং, সুগার থাকে, ইটস নট হেলদি। তখন আপনাকে টেস্টের দিকে যেতে হবে, আমার কেক টেস্টি। সো এরা যেহেতু মশলা টশলা সেল করছে, এরা পিওর নিয়ে লিখতে পেরেছে। এরা টেস্টি নিয়ে লেখার কিছু অপশন নেই। বলতে পারে যে আমাদের সোর্সিং ভালো, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ভালো, আমাদের প্রোডাক্ট পিওর। আপনি কেক নিয়ে কাজ করলে তখন বলতে হবে আমরা ভালো প্রোডাক্ট ইউজ করি, ভালো মেটেরিয়ালস ইউজ করি, টেস্টি, ক্যান নট বি হেলদি। ওটা তো হেলদি হওয়া সম্ভব না। তো ওটা আপনি চুজ করেন। এখানে যে অপশনগুলো দিলাম আমি, সোর্সিং, পিউরিটি, হেলদি, টেস্টি, সবগুলো আপনার সাথে যাবে না। ফাস্ট ফুড যেহেতু মশলা সেল করে, বালাচাও সেল করে, আই থিঙ্ক আরেকটা কিছু জিনিস সেল করে, এরা বলছে আমরা পিওর ফুড দিচ্ছি। পিওরিটি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আজকাল সবাই খুঁজে বের করে কোথায় ভালো খাবার, কোথায় পিওর খাবার পাওয়া যাচ্ছে। এরা মেইনলি বলেছে পিওর ফুড। সেম জিনিস যদি আপনার সার্ভিস বেসড বিজনেস হয়, যে আপনি একটা সার্ভিস দিচ্ছেন, এখানে কোনো প্রোডাক্ট নেই, এখানে কেউ একটা মানুষ তাদের সার্ভিসটা দিচ্ছে। সো কি হতে পারে, আমার কোম্পানি ইজ এ সার্ভিস বেসড কোম্পানি, আমি আপনাকে আমার সার্ভিস দিচ্ছি, আই এম গিভিং ইউ মাই এক্সপার্টিজ অ্যাজ আ কন্টেন্ট রাইটার, আই এম গিভিং ইউ মাই মেন্টরিং সার্ভিসেস অ্যাজ আ কন্টেন্ট রাইটার। আমি আপনাকে শেখাচ্ছি, আমি আপনাকে আমার সময় দিচ্ছি। এটা হচ্ছে সার্ভিস বেসড। এই ক্ষেত্রে আপনি কি নিয়ে কথা বলবেন? যেহেতু সার্ভিস মানে হচ্ছে এখানে কিছু মানুষ আছে, সার্ভিস মানে কিছু মানুষ আপনাকে সার্ভিস দিচ্ছে,
ডিজিটাল মার্কেটিং কোম্পানি হতে পারে, শেফ হতে পারে, কেটারিং সার্ভিস হতে পারে, কন্টেন্ট রাইটিং সার্ভিস হতে পারে, অ্যাকাউন্টিং সার্ভিস হতে পারে। সার্ভিসগুলো যারা দিবে তারা মানুষ। তো আপনার যদি সার্ভিস বেসড কোম্পানি হয়, তো আপনার গল্পের উপর ফোকাস করতে হবে। দেয়ার হ্যাজ টু বি আ স্টোরি। এখানে আপনার পিওরিটি টেস্টি এসব বলে লাভ নেই। আপনি তখন মানুষগুলোর উপর ফোকাস করবেন। মেইন সার্ভিস প্রোভাইডার বা ফাউন্ডার কে, কে স্টার্ট করেছে, তার ব্যাকগ্রাউন্ড কি, এখানে কারা কারা সার্ভিস দেয়, কারা কারা আপনাকে সার্ভিসটা দিবে, কোন মার্কেটটা আমরা সার্ভ সার্ভ করছি এবং কোন ডিমান্ডটা আমরা ফুলফিল করছি। মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজে চলে গিয়েছি আমি, যে মার্কেটে কন্টেন্ট রাইটিং এর টিচার দরকার, এই মার্কেটটা আমি ধরেছি, এই মার্কেটের ডিমান্ডটা আমি ফুলফিল করেছি। মার্কেটে প্রচুর পরিমাণের কোম্পানি ডিজিটাল মার্কেটিং সার্ভিস চাচ্ছে, তাদের জন্য আমাদের ডিজিটাল মার্কেটিং কোম্পানিটা। এবং আমাদের একটা গল্প, সার্ভিস বেসড কোম্পানির মধ্যে আপনাকে একটা গল্প খুঁজে বের করতে হবে। আমার কোম্পানির গল্প যেমন এটা ছিল, গত 10 বছর ধরে আমি নিজে কাজ করেছি, এখন আমি ট্র্যাক চেঞ্জ করে কাজ করা বন্ধ করে শেখাতে এসেছি। এটা হচ্ছে আমার গল্পটা। গল্প যে খুব আহামরি কিছু হতে হবে তা না, জাস্ট কোনো একটা গল্প হতে হবে। যেমন সেবা, সেবা কে না জানে, দিনে 100 বার এখনো ফোন করতে থাকে। সো ওটা বাদে দিলাম। সেবার ডেসক্রিপশন কি ছিল? ইটস আ ওয়ান স্টপ সলিউশন। ওয়ান স্টপ সলিউশন আপনাকে আপনার বাসার বা অফিসের যে কোনো ধরনের সার্ভিস লাগবে সেগুলোর জন্য তারা রিলায়েবল সার্ভিস দিচ্ছে। কি কি সার্ভিস দিচ্ছে? এক্সপার্ট রিপেয়ার, ক্লিনিং, শিফটিং, বিউটি অ্যান্ড সেলন সার্ভিসেস। অর্থাৎ তারা কিন্তু ফোকাস করে দিয়েছে তারা কি কি সার্ভিস দেয়। সেবা XYZ অনেক নাম করা কোম্পানি, যদি এটা নাম করা কোম্পানি না হতো, আপনি শুধুমাত্র তাদের নামটা দেখতেন, লোগোটা দেখতেন, আপনি বুঝতেন না যে সেবা কি করে। সেবা ক্যান বি এনিথিং। শুনেই মনে হয় যে এটা হসপিটাল হতে পারে, নার্সিং হতে পারে, ক্যান বি এনিথিং, তাই না? ওই জন্যে পেজে ঢুকে যখন দেখলেন তাদের ইন্ট্রোডাকশনে লেখা আছে, ডেসক্রিপশন লেখা আছে যে রিপেয়ার, ক্লিনিং, শিফটিং, বিউটি, সালন, অর্থাৎ আপনি বুঝে গেলেন তারা কি করে। তারপরে আরো বাড়িয়ে এক্সপ্লেইন করেছে তারা বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে বড়। ভালো কথা, এটা হলো তাদের ইউনিক স্টোরি। তারা ফার্স্ট শুরু করেছে, এটা তাদের গল্প কিন্তু, যে তারা শুরুটা করেছে। তারপরে অনেক এসেছে, কিন্তু হ্যান্ডি মামা এসেছে, আরো অনেক এসেছে মনে হয়, কিন্তু সেবা কিন্তু প্রথম। সো ওরা সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রথম, এটাই ওদের গল্প। তারা সব বাসায় এবং সব অফিসে সার্ভিস দেয়। তারপরে আসলো মানুষটা কারা। এখন কিছু মানুষকে আপনি আপনার বাসায় ঢোকাচ্ছেন, তারা আপনাকে বিউটি সার্ভিস দিচ্ছে, তারা আপনার ক্লিনিং করতে আসছে। তো মানুষগুলোকে এখানে ফোকাস করতেই হবে, আপনি তাদেরকে বাসার ভিতর ঢোকাচ্ছেন, বাসা ঢুকতে অনুমতি দিচ্ছেন। এই জন্য বলেছে যে আমাদের এখান থেকে যারা আপনাকে সার্ভিস দিচ্ছে তারা প্রত্যেকে হচ্ছে, তাদের প্রত্যেকের প্রফেশনাল, এবং তারা তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড আমরা চেক করেছি এবং তাদেরকে আমরা কোয়ালিটি চেক করেছি, আমরা ভেরিফাই করছি। এই যে মানুষগুলো কিন্তু তারা কথা বলছে যে আমার এখানে সার্ভিসটা কারা কারা দিচ্ছে, আপনি যে আমার সার্ভিসটা নিবেন, প্রত্যেকটা মানুষ এখানে আমাদের প্রফেশনাল, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করেছি এবং তাদের কোয়ালিটি আমরা ভেরিফাই করেছি। দেন আরো কিছু কথা বলেছে, একটু ইমপ্রেস করার চেষ্টা করেছে যে ওদের অ্যাপটা হচ্ছে টপে আছে, দেন এত মানুষ রেজিস্টার করেছে, এত মানুষকে তারা রেগুলার ফোন দেয়, এ ধরনের কথাবার্তা আছে। বাট মেইন যে কথাটা এখানে লিখেছে প্রথম ছোট ইন্ট্রোডাকশনের মধ্যে, তারা কি কি করে, ওয়ান স্টপ সলিউশন, এবং তাদের মানুষগুলো যারা সার্ভিসটা দেয় তাদের ব্যাপারে কথা লিখেছে। সো এটাই আমরা চাচ্ছি, আপনার ব্যবসার একটা ছোট্ট করে ডিসক্রিপশন, যেখানে আপনি খুব মানে কনফিডেন্টলি বলবেন দিস ইজ মাই ব্যবসা, দিস ইজ মাই বিজনেস, আমি এই এই সার্ভিস, এই এই প্রোডাক্ট দিই, এবং আমি এটা এটা কোয়ালিটি, পিউরিটি, সোর্সিং, টেস্ট, হেলথ ফ্যাক্টর, মানুষের গল্প, আমার সার্ভিস প্রোভাইডাররা, তাদের ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা ভেরিফাই করে দিচ্ছি। আপনার কোম্পানির উপরে একজন ক্রেতার আস্থা বাড়ানোর জন্য, আস্থা বাড়ানোর জন্য এটা খুবই দরকার।
কারণ আমি যদি আপনাদের পেজে ঢুকে দেখি যে আপনাদের কোনো ডেসক্রিপশনই নেই, আপনি কি করছেন, আপনি এখনো কনফিউজড বা আপনি এদিকে ফোকাসই করেন না, তাহলে আমার কিন্তু আপনার উপর ভরসাটা থাকবে না। আপনি যখন কোনো রেস্টুরেন্টে খেতে যান, আপনি না জেনে যান না যে এখানে কি মানে কি রান্না করা হয়। আপনার আজকে পিৎজা খেতে মন চাচ্ছে, আপনি র্যান্ডমলি কোনো দোকানে ঢুকে যাবেন না। আপনি দেখবেন কোন দোকানে পিৎজা রান্না হয়, মানে কোন দোকানে ভালো পিৎজা হয়, সেই দোকানে আপনি যাবেন। আপনি চোখ বন্ধ করে কোনো দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন না যে আপনার এখানে কি কি রান্না হয়, বা ঢুকে জাস্ট খুঁজে বের করতে থাকবেন না। আপনাকে ঢোকার সময় বলে দিবে তারা যে আমাদের এখানে পিৎজাটা ফেমাস বা আমরা শুধুমাত্র পিৎজা করি। তখনই আপনি কিন্তু তাদের উপর ভরসা করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন। কিন্তু দোকানে যদি ঢোকার সময় বলে যে না কি কিনি, আমরা কি বানাই কি রান্না করি আপনাকে বলবো না, আপনি খুঁজে বের করেন, তাহলে আপনার কিন্তু ঢুকতে ইচ্ছা করবে না। কারণ আশেপাশে আরো অনেক রেস্টুরেন্ট আছে, তাদের কাছে আপনি যাবেন যারা ক্লিয়ারলি আপনাকে বলে দিবে যে তাদের এখানে কি কি পাওয়া যায়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, এটা ইররিলেভেন্ট এক্সাম্পল। কলকাতায় আমি দেখেছি রেস্টুরেন্টের বাইরে মেনু দেওয়া থাকে। অনেকে খেয়াল করেছেন হয়তো, থাইল্যান্ডেও আমি দেখেছি রেস্টুরেন্টের বাইরে কিন্তু মেনুটা দেওয়া থাকে একটা স্ট্যান্ডে বা একটা ওয়ালে লাগানো থাকে এবং প্রাইস দেওয়া থাকে। আপনি ঢোকার আগেই দাম দেখে ফেলতে পারেন যে এই রেস্টুরেন্টের দাম কেমন, বা এখানে আমি আদৌ খেতে পারবো কিনা। যদি ঢোকার পরে দেখেন যে প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া, আপনার বাজেটে কুলাবে না, বের হতে কিন্তু আপনার খারাপ লাগবে, মানে একটু গায়ে লাগবে। কিন্তু ঢোকার আগে যদি দেখেন যে মেনু দেয়া আছে, এই জিনিস তো আমি খাই না বা এই দামে আমি পারবো না, ব্যাপারটা অনেকটা সেরকম। আমি একটা পেজে ঢুকলাম, দেখলাম যে না এদেরটা আমার ভালো লাগছে না, সেটা আমাকে ঢোকার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হলে ভালো যে এই পেজে আমরা এটা এটা সেল করি, এটার মধ্যে যদি কিছু লাগে তাহলে আমরা আছি। সো এটা নিয়ে অনেক কথা বলে ফেললাম। আমার ইউজুয়ালি ফার্স্ট ক্লাসটা অনেক লম্বা হয়। আচ্ছা, স্যাম্পলটা দেখিয়ে দিই, বা স্যাম্পলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। একটা মিনিট। এই পেজটা, এই ডাইরেক্টটা আমি দিয়ে দিব আপনাদেরকে। সো একই রকম করে এটা আমার বানানো ডিসক্রিপশন। সোশ্যাল মিডিয়া যদি প্রোডাক্ট বেসড হয় পেজটা, ডিসক্রিপশন কেমন হবে? এটা হচ্ছে বাচ্চাদের খেলনার জন্য একটা দোকান। ডিসক্রিপশন আমি একটু বড় করে লিখেছি, এত বড় হবে না, ছোট করে হবে। সো এখানে আমি খুব কনফিডেন্টলি বলে দিয়েছি যে বাচ্চাদের খেলনা এবং বাচ্চাদের কাপড় চোপড় এখানে সেল করা হয়, বড়দের কাপড় চোপড়ের জন্য এই দোকান না আমার। যদি বড়দের কাপড় চোপড় চান তাহলে এই দোকানে হবে না, এটা অন্য দোকানে যেতে হবে। Right? দেখা যাচ্ছে? না, ওয়েট, মাঝে মাঝে এই সমস্যাটা হয়। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে। মাঝে মাঝে প্রবলেমটা হয়। সো ডেসক্রিপশনের মধ্যে আমাকে অবশ্যই বলতে হবে, নাম দেখে কিছু বোঝা যায় না। যদি আমি আমার পেজের নাম দিই ভিন্নতা বা ক্রিয়েটিভিটি, আপনি কি বুঝবেন এখানে কি সেল হয়? বোঝার কোনো উপায় নেই। কিন্তু যদি ডিসক্রিপশনে দেখেন লেখা আছে চার্মিং কালেকশন অফ বেবি টয়েস এন্ড ক্লোথস, অর্থাৎ বাচ্চাদের যা যা লাগবে, কি কি, সফট অ্যান্ড স্নাগলি ওয়ানজি কাপড়গুলো নিউ বর্নদের, এখান থেকে শুরু করে কালারফুল অ্যান্ড এঙ্গেজিং ডেভেলপমেন্ট টয়েস, অর্থাৎ আমার ফোকাস পুরোপুরি বাচ্চাদের উপরে। তারপর যখন আমি বড় করে লিখবো তখন বলবো যে আমরা বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ড, অর্থাৎ আমরা হয়তো চায়না থেকে জিনিস নিয়ে আসি কিন্তু আমাদের জিনিসগুলোর দাম সস্তা। অনেকে আছে খেলনা খুব দামি কিনবে, ইউকে থেকে আনা খেলনা কিনবে, ইউএস থেকে আনা খেলনা কিনবে, তাদের জন্য এই পেজটা না। আমরা বাজেট ফ্রেন্ডলি খেলনা কিনি, যাদের বাজেট কম বা যারা খেলনার জন্য বেশি টাকা খরচ করতে চায় না, এই পেজটা তাদের জন্য। কিন্তু আমাদের পেজে কোয়ালিটি ভালো, যেহেতু যেহেতু জিনিসের দাম কম, আপনার একটা সন্দেহ থাকতেই পারে যে জিনিসটা কি ভালো হবে, একদিন খেলে ভেঙে যাবে। সেটা হবে না, কারণ আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটি ভালো। অ্যান্ড বাকি কথা সেম জিনিসই বাংলা লিখেছি। সো লিটল জয় পেজে কি পাওয়া যাচ্ছে? মানসম্মত খেলনা পাওয়া যাচ্ছে, যে কোনো খেলনা না। আম, এখন যেমন বাচ্চা কাচ্চার জন্য, মেয়ে বাচ্চার জন্য রান্না বান্না পুতুল অনেকে কিনে না, এখন জেন্ডার বায়াসড খেলনা চলে এসেছে, ডেভেলপমেন্ট খেলনা চলে এসেছে,
ক্রিয়েটিভ খেলনা চলে এসেছে। সো আমরা মানসম্মত খেলনা সরবরাহ করি। আমাদের প্রতিটা প্রোডাক্ট যাচাই বাছাই করে নির্বাচন করা হয়। এবং সোর্সিং আমরা চায়না থেকে নিয়ে আসি। আমাদের খেলনাগুলো সম্পূর্ণ মানসম্পন্ন বা কিন্তু বাজেট সম্ভাব্য। যেহেতু আমরা চায়না থেকে নিয়ে এসেছি, আমাদের জিনিসের দাম একটু কম। সো এটাই হচ্ছে ডিসক্রিপশন প্রোডাক্ট নিয়ে। এখন সার্ভিস, মনে করেন আমার একটা কোম্পানি আছে যেখানে আই হ্যাভ আ গ্রুপ অফ রাইটার্স, আমি রাইটিং সার্ভিস দিই। সো এই গ্রুপটা কাদেরকে নিয়ে, বা এই গ্রুপে আমরা কি দিই? উই আর আ গ্রুপ অফ প্রিমিয়াম কোয়ালিটি রাইটার্স। আমি এখন সার্ভিস কোম্পানি, সো আমি মানুষকে নিয়ে লিখছি। তারা কি লিখবে? তারা আপনাকে এই সার্ভিসটা দিবে। কোন মার্কেটটা আমরা ফুলফিল করছি বলেছিলাম না, যে কোন মার্কেটটা আমরা ধরেছি। যাদের ওয়েবসাইট কপি লাগবে, ব্লগ পোস্ট লাগবে, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট লাগবে, তাদেরকে আমরা সার্ভিস দিব। সো আমাদের রাইটার নিয়ে কিছু কথা বলি। আমাদের রাইটার হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্টস। তারা প্রচন্ড ক্রিয়েটিভ, তারা মাস্টার্স অফ দেয়ার ক্রাফট। একটু বাড়িয়ে বলেছি। আমরা কি করব? আপনার যা লাগবে সেই অনুযায়ী আমার রাইটাররা আপনাকে লেখা সাপ্লাই দিবে। এবং যেটা বলেছিলাম যে হিস্ট্রি বা একটা গল্প, আমাদের গল্পটা কি হচ্ছে, আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে যারা কন্টেন্ট রাইটার ছিলাম, একসময় কাজ করতাম, তারা একটা কোম্পানি খুলেছি এবং এখন আমাদের আন্ডারে 50 জনের বেশি কন্টেন্ট রাইটার কাজ করে। এটা হচ্ছে আমাদের গল্পটা, বা ফাউন্ডার বা মেইন মানুষ কারা, তাদেরকে নিয়ে গল্প। যেহেতু এটা আমার একটা সার্ভিস কোম্পানি, আমি কমপ্লিটলি কিন্তু মানুষগুলোকে নিয়ে কথা বলেছি। তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদেরকে কে ট্রেন আপ করেছে, বা তারা কি ধরনের সার্ভিস দিবে, কি কি ধরনের কাজ দিবে, কোন মার্কেটে টার্গেট করছি, কোন কোম্পানিকে আমরা টার্গেট করছি, এগুলো নিয়ে। সেম জিনিস, মনে করেন না এখন বাংলাদেশে যদি এখন মেড সার্ভিস চালু করে, তখন কি হবে? তখন এরকম একটা পেজ, যেটা করার দরকার, আপনার ঘরে প্রফেশনাল মেড সার্ভিস, মেড সরবরাহ করে থাকি। কেন? যাতে আপনি আরামে থাকতে পারেন। আমাদের উদ্দেশ্য কি? আপনার জীবনকে সহজ করা, শ্রম মুক্ত করা। অফিস থেকে আসার পরে আপনার কাজ করতে ইচ্ছা করছে না, আমরা আপনাকে মেড সার্ভিস দিব, পেশাদার মেড। আমাদের প্রত্যেকটি কর্মী ট্রেনিং প্রাপ্ত, শিক্ষিত এবং মার্জিত। যেহেতু এখানে আমরা সার্ভিস দিচ্ছি, তাদেরকে নিয়ে আমাদের অবশ্যই কথা বলতে হবে। আমাদের যারা আপনাদের বাসায় আমরা পাঠাবো যাদেরকে, তারা ভদ্র, শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত। এরকমই দিন আসছে যে কদিন পরে দেখবেন যে মেড সার্ভিস নেওয়ার জন্য মোটামুটি শিক্ষিত হওয়া লাগবে। এবং প্রতিটি কর্মীকে আমরা 6 মাসের ট্রেনিং দিয়ে কাজে পাঠাই। এটা আইডিয়াটা আমার না, ওই যে একটা নাটক ছিল না হুমায়ুন আহমেদের, সবাই দেখেছে আমি শিওর, ওখান থেকে এসেছে আইডিয়াটা। যে আমরা 6 মাসের ট্রেনিং দিয়ে, ওই যে গৃহসুখ প্রাইভেট লিমিটেড, ওটা দেখতে তো আমি লিখেছিলাম এটা। সো প্রতিটি কর্মীকে আমরা 6 মাসের ট্রেনিং দিয়ে কাজে পাঠাই। অর্থাৎ আপনার বাসায় যে আমরা মানুষ দিচ্ছি, আমরা যে সে মানুষ দিচ্ছি না, তারা সবাই ট্রেনিং প্রাপ্ত। সো এরকম যদি কোম্পানি কেউ খুলেন এবং এত সুন্দর করে লিখেন, তাহলে শিওর আপনাদের কাছ থেকে মানুষ লোক নিবে। আরো অনেক কিছু করতে হবে, তারপরও আপনি ধরে নেন যে মানুষ ফিক্সড, মানুষের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আপনারা কি করছেন, কাকে সার্ভার, কাকে দিচ্ছেন, আপনার লোক কারা, তাদের ট্রেনিং কি, তাদের ব্যাকগ্রাউন্ড কি। এটা করলে আপনার অনেকটা রাস্তা ইজি হয়ে যাবে। ওকে। পেজটা আমি দিয়ে দিব। ঠিক আছে, গেল। তো সবার আগে, যদি আপনি কোনো ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন, নিজের কোম্পানি হলে তো এখন বুঝেই গেলেন যে কেন আপনাকে প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে হবে, সরি গ্রুপ ডিসক্রিপশন লিখতে হবে, পেজ ডিসক্রিপশন লিখতে হবে। যদি কোনো ক্লায়েন্টের হয়ে কাজ করে এবং সে যদি না বুঝে যে কেন ডিসক্রিপশন কেন লিখতে হবে, তাকে অবশ্যই এত কিছু বুঝিয়ে দেবেন যে ডিসক্রিপশন লেখা দরকার। আমাকে 5টা মিনিট সময় দাও বা আধা ঘন্টা সময় দাও, আমি ডিসক্রিপশন লিখে দিচ্ছি। ঠিক আছে, গেল ডিসক্রিপশন লেখা 10 মিনিটের ব্যাপার। আচ্ছা, আধা ঘন্টার ব্যাপার খুব বেশি হলে, কাজটা শেষ হয়ে গেল। কিন্তু এত কিছু বলার পরে, এত কিছু শেখানোর পরে আমি শিওর আপনি যে কোনো পেজের এখন ডেসক্রিপশন লিখতে পারবেন। তো ডেসক্রিপশন লেখা ইজ জাস্ট দ্য স্টার্টিং, মানে ওই ইন্ট্রোডাকশন পার্টটা লেখা ইজ জাস্ট দ্য স্টার্ট। এখন আপনার কাজ হবে প্রতিদিন কিছু পোস্ট করা। এখন কাপড়ের বিজনেস হলে, তারপরে মেকআপ হলে, কসমেটিক্স হলে, লাইভে এসে ডিসক্রাইব করলেই হয়ে যায়।
সবকিছু ডিসক্রাইব করা যায় না, সবকিছু নিয়ে লাইভে আসা যায় না। খাবার নিয়ে লাইভে এসে চেহারা দেখিয়ে লাভ হয় না, খাবারের টেস্ট মানুষ বুঝবে না। বা অনেকে আছে তারা লাইভ করতে পছন্দ করে না, এবং আমি এখন যেটা দেখছি, ইনফ্লুয়েন্সারকে নিয়ে এসে লাইভ করা ইজ আ হিউজ হ্যাসল। তো আপনাকে অন্যদিকে ট্রাই করতে হবে, এবং এই অন্যদিকে ট্রাই করার রিলস টিলস তো দুনিয়ার জিনিস আসছে। এর মধ্যে একটা পার্ট হচ্ছে আপনাকে লেখালেখির পার্টটা একটু খেয়াল রাখতে হবে। অনেকে মনে করে কেউ তো পড়ে না, কেউ তো লেখালেখি পড়ে না, আমি ভিডিও দিলেই, আমি ছবি দিলে, রিলস দিলে, ভিডিও দিলে, লাইভ করলেই সেল হয়ে যাবে। এত কিছু করার পাশাপাশি কিন্তু আপনাকে কন্টেন্ট লিখতে হবে। সেটা 1 লাইন 2 লাইন 3 লাইন হোক আর একটা প্যারাগ্রাফ হোক, কন্টেন্ট আপনাকে লিখতে হবে। কন্টেন্ট না লিখলে আপনি সেল পর্যন্ত আগাতে পারবেন না, মানুষ দেখে চলে যাবে। কারণ আমি যতদূর জানি লাইভ মানুষ পুরোপুরি দেখেন। প্রথম দু একটা জামা দেখে, প্রথম আমি নিজেও দু একটা জামা দেখি, লাস্ট পর্যন্ত খুব কম মানুষই দেখে। রিলস আসার পরে 10 সেকেন্ডের মধ্যে কিছু মানুষ হয়তো দেখে, রিলস 10 না 15 সেকেন্ডের মতো হয়, তারপর আরেক জায়গায় চলে যায়। তো কন্টেন্ট আপনাকে লিখতে হবে, অনেক কিছুর জন্যই কন্টেন্ট আপনাকে লিখতে হবে। সো কপি রাইটিং আর শেয়ারেবল কন্টেন্ট দুটো ডিফারেন্স বলেছিলাম। ডিফারেন্সটা হচ্ছে, কপিরাইটিং এর কাজ হচ্ছে আপনার যে কাস্টমাররা আছে, যাদের সামনে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা চোখে পড়ছে, তাদেরকে কনভিন্স করা যে আসেন, কিনেন। চাঁদনি চকে ডাকতো নাই, আসেন আসেন, অন্য 100 টাকা, অন্য 100 টাকা, অলমোস্ট সেরকম। একটা কিনলে 10টা ফ্রি, একটা কিনলে 20টা ফ্রি, বাণিজ্য মেলা। তো এটাই হচ্ছে কপিরাইটিং, একটা কিনলে 20টা ফ্রি হচ্ছে কপিরাইটিং। শেয়ারেবল কন্টেন্ট হচ্ছে ইনফরমেশন দেয়া, এন্টারটেইন করা, এডুকেট করা। যদি মাঝে মাঝে একটু জোক টোক করেন, একটু মিম শেয়ার করেন, মানুষকে হাসান বা কিছু কাজের ইনফরমেশন দেন। কিনতে বলছেন না, কিনতে বলছেন না, আপনার প্রোডাক্টটা কিনতে বলছেন না, আপনার সার্ভিসটা অর্ডার করতে বলছেন না, আপনি শুধুমাত্র ইনফরমেশন দিচ্ছেন বা এন্টারটেইন করছেন। এটা হচ্ছে শেয়ারেবল কন্টেন্ট। কপিরাইটিং এর মেইন টার্গেট হচ্ছে কিছু অ্যাকশন আমরা এনকারেজ করব। কিনেন, ফলো করেন, সাবস্ক্রাইব করেন, ক্লিক করেন, ওয়েবসাইটে যান, অ্যালবাম দেখেন, নক করেন, ইনবক্স করেন, এগুলো হচ্ছে কপিরাইটিং। ইনফরমেশন দেয়া, ভ্যালু অ্যাড করা, আপনার প্রবলেম সলভ করা, আপনার কোনো কোয়েশ্চেনের উত্তর দেয়া, এগুলো হচ্ছে শেয়ারেবল কন্টেন্ট। টোন যদি বলি, টোন আস্তে আস্তে টোন ধরে ফেলবেন আপনারা। কপিরাইটিং হচ্ছে ডাইরেক্ট টোন, আসেন কিনেন, একটা কিনলে 10টা ফ্রি। এটা শোনার পর যে কেউ যায়, আগে প্রথম দিকে আমরা যেতাম, এখন বুঝে গিয়েছি যে এটা ওভেন কিনলে চামচ ফ্রি, কিন্তু একটা কিনলে 10টা ফ্রি। নিয়ে যান, একটা নেন, মানে একটা কিনেন আবার আসবেন, এই ধরনের পারসুয়েসিভ ডাইরেক্ট টোন। কিনেন, অর্ডার দেন। ইনফরমেশন দেয়া, আর্জেন্সি থাকতে হবে, আজকেই শেষ, আজকেই ডেডলাইন, কালকে থেকে পাবেন না, আর দুটা অপশন, দুটা মাত্র বাকি আছে, সব সেল হয়ে গিয়েছে। কপিরাইটিং, ইনফরমেশন দেয়া, দ্যাটস ইট। সো ফেসবুক ইনস্টাগ্রামে যে পোস্টগুলো আমরা মেইনলি দেখি, কিছু কিনতে বলা হয় আমাদেরকে, এগুলো হচ্ছে কপিরাইটিং। কপিরাইটিং কিছু নিয়ম আছে, এগুলো এখন নিয়মের মধ্যে আসছে, বাট এটা খুবই ফ্লেক্সিবল, এত হিসাব মতো করতে হবে না। যেমন কল টু অ্যাকশন, সিটিএ। সিটিএ ওয়ার্ডটা আপনারা কন্টেন্ট রাইটিং এ বারবার শুনবেন, সো প্রথম দিনই মাথায় ঢুকায় ফেলেন। সিটিএ, কল টু অ্যাকশন। বাচ্চাদেরকে যেমন, বাচ্চারা জানে সকালে উঠে ব্রাশ করতে হবে, রাইট? তারপরও দেখবেন উঠে বসে আছে। কেন? কারণ আমি বলি নাই ব্রাশ কর। আমি যখন বলবো উঠছো, ব্রাশ করো, তখন তারা ব্রাশ করতে যাবে। কাস্টমারও তাই, ওরা জানে যে আপনি বই দেখাচ্ছেন, আপনি কাপড় দেখাচ্ছেন, এটা অর্ডার করার জন্যই দেখাচ্ছেন, আপনি তো এমনি এমনি দেখাচ্ছেন না। বাট যতক্ষণ না পর্যন্ত ওনাদেরকে আমি বলছি অর্ডার নাও, ইনবক্স নাও, কল টু অর্ডার, ওরা করবে না। সরি। এটাই হচ্ছে কল টু অ্যাকশন। প্রত্যেকটা কপিরাইটিং পোস্টের নিচে 1 লাইনের একটা কল টু অ্যাকশন থাকবে, ইনবক্স আস ইয়োর নাম্বার অ্যান্ড অ্যাড্রেস। সো আমি যদি বলি আমার এটা পেজে লাইক দেন,
শেয়ার দেন, ইনবক্স করেন, কল করেন, অর্ডার করেন, ওয়েবসাইটে যান, অ্যালবামে ঘুরে আসেন, অন্য প্রোডাক্ট দেখেন, একটা অর্ডার দিই। এটাই হচ্ছে কল টু অ্যাকশন। প্রত্যেকটা কপিরাইটিং পোস্টে অল্প করে হলো 1 লাইনের ছোট করে একটা কল টু অ্যাকশন থাকতেই হবে শেষের দিকে, লাস্ট লাইনটা। এত কিছু বললাম, প্রোডাক্ট ভালো, প্রোডাক্টের দাম কম, একটা কেনা একটা ফ্রি, লাস্টে বলতে হবে ইনবক্স নাও, অনলি 5 প্রোডাক্টস লেফট, বা অফার এন্ডস টুডে, এরকম ইনবক্স করেন, এখনই অর্ডার দেন। এটা হচ্ছে কল টু অ্যাকশন। ফেসবুকে যে ভুলটা অনেকে করে, এটা হচ্ছে প্রোডাক্টের সাথে ল্যাঙ্গুয়েজের কোনো ঠিক থাকে না। প্রোডাক্ট যেরকম, আপনার টোন, আপনার ভাষা, আপনার ল্যাঙ্গুয়েজ সেরকম হতে হবে। আপনি সেল করছেন পিঠা, আপনি সেল করছেন মধু, আপনি সেল করছেন হাঁসের ভুনা আর ছিটা রুটি, আপনি লিখছেন ইংলিশে, ভালো লাগবে না। আপনার ক্লায়েন্ট এখানে 90% টাইমে বাঙালি। মধু, ঘি, হাঁস, এগুলো শব্দ বাংলায় ভালো শোনায়। আপনার ক্লায়েন্ট যদি বিদেশি হয়, তাহলে আপনি ইংলিশ লিখলে ঠিক আছে, কিন্তু চাক ভাঙা মধু, শর্ট তোলা ঘি, এগুলো ইংলিশে লিখলে জাস্ট চার্মটা নষ্ট হয়ে যায়। আপনার ক্লায়েন্টকে, সে কোন ল্যাঙ্গুয়েজটা প্রেফার করে, সে কোন ল্যাঙ্গুয়েজটা বুঝে, তার উপর বেস করে আপনাকে ভাষা ঠিক করতে হবে, ইংলিশ লিখবেন না বাংলা লিখবেন, ইমোজি দিবেন কি দিবেন না, ফাইজলামি করবেন না করবেন না। যেই পেজগুলো ইউথকে টার্গেট করে, পিৎজা বার্গ, তারা সমানে ফাটায় ফাইজলামি করে। কিন্তু মানুষকে মিডল এজ মানুষদেরকে টার্গেট করে, তারা ফাইজলামি করে না, তারা হয়তো ইমোশন নিয়ে খেলে, ইমোশনাল কথাবার্তা বলে। ঠিক আছে? সো আপনার দেখতে হবে আপনার ক্লায়েন্টকে, আপনার কাস্টমার কোন লেভেলের, তারা ইংলিশ বুঝবে না বাংলা বুঝবে, আপনার প্রোডাক্টের সাথে ইংলিশ যায় না বাংলা যায়। ডবল পেজটা থেকে আমরা আচার নেই, ঘি না, পিঠা নেই, অনেক কিছু নেই, মধু নেই। সো ওরা যখন বাংলায় পোস্ট করে, সেটা আমার কাছে প্রেফারেবল লাগে। ইজুমি হচ্ছে একদম অথেন্টিক জাপানিজ কুইজিন। এটা বাঙালিদের মধ্যে কম খায়, এশিয়ানরা বেশি খায়। আমাদের দেশে যেসব এশিয়ানরা আছে, তারা বেশি খায়। এখানে বাংলায় লিখলে কিছু বোঝা যাবে না, ওরা বুঝতে পারবে না। আর এই ভাষাটা, লাইকলি সিয়ার্ড ফ্রেশ স্যালমন, এটা বাংলায় লেখাও যাবে না, এরা ইংলিশে লিখেছে। এবং যে দামটা দেখতে পাচ্ছেন, একটা ডিশের দাম যদি 2,000 টাকা প্লাস প্লাস হয়, এখানে সাধারণ মানুষ যাবে না, এখানে খুব অসাধারণ মানুষরা যাবে, যারা ইংলিশে ভালো। সো আমার ক্লায়েন্টের উপর বেস করে, আমার প্রোডাক্টের উপর বেস করে, আমার সবকিছুর উপর বেস করে আমাকে ঠিক করতে হবে আমি কোন ভাষা ব্যবহার করব। এটা অনেকে ভুল করে। আরেকটা নিয়ম হচ্ছে কোয়েশ্চেন দিয়ে আটকানো। শুরুতে একটা কোয়েশ্চেন থাকবে। রাস্তা যদি কেউ আপনাকে ডেকে, মানে যেতে যেতে জিজ্ঞেস করে কি খবর ভাই, আপনি থেমে যাবেন, থেমে বলবেন জি আলহামদুলিল্লাহ ভালো। সো কোয়েশ্চেন করলে মানুষ উত্তর দেওয়ার জন্য 1 সেকেন্ড থামে। পোস্ট স্ক্রোল করছি 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 করছি, হঠাৎ করে দেখলাম একটা পেজ আমাকে একটা কোয়েশ্চেন করলো, FAQ টাইপের, লুকিং ফর আ নিউ রেস্টুরেন্ট টু ভিজিট। আপনার মাথায় এখন বাইরে খাওয়ার কোনো প্ল্যান নাই, তারপরও যখন দেখলেন যে ইট ইজ আস্কিং, দোকানটা আপনাকে জিজ্ঞেস করছে নতুন জায়গায় খুঁজছেন, আপনি বললেন হ্যাঁ তাই তো, অনেকদিন ধরে একই জায়গায় খাই, আচ্ছা দেখি। সো কোয়েশ্চেন, প্রথম সেন্টেন্সটা কোয়েশ্চেন হলে মানুষ আটকে যায়। সিম্পল, কপিরাইটিং কিন্তু খুব বড় হয় না। লুকিং ফর আ নিউ রেস্টুরেন্ট টু ভিজিট, জয়েন আস। আমাদের কাছে এটা 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 আছে, দাম হলো এখান থেকে এত, 1,000 থেকে 2,000-এর মধ্যে, বুক ইয়োর টেবিল নাও। শেষ, কপিরাইটিং। এরা মার্কেটিং এ বেস্ট, কোনো কিছু বলার নেই, মার্কেটিং এ বেস্ট 10 মিনিট স্কুল। সো আপনার প্রোডাক্ট খুবই ভালো, কোনো সন্দেহ নাই যে আপনি যেটা সেল করছেন, আপনার কাপড় বলেন, মেকআপ বলেন, জুয়েলারি বলেন, হাতে বানানো জিনিস বলেন, পারফেক্ট, খুবই ভালো জিনিস। কিন্তু আপনি একা না, সবারটাই ভালো। সো শুধু আপনি যদি বলতে থাকেন যে আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট ভালো, বেস্ট কোয়ালিটি, খুব বেশি লাভ হবে না। কারণ আপনি শুধুমাত্র আপনার ফিচারের উপর এমফাসাইজ করছেন।
আপনার কি কি আছে, আপনার কোয়ালিটি, আপনার প্রোডাক্টের বা সার্ভিসের কি কি ফিচার্স আছে, কোনটা কোনটা ভালো। আপনাকে ফোকাস করতে হবে আপনার এই প্রোডাক্টের ফিচারগুলো আমার কোন কাজে লাগবে। আপনি বলবেন না যে আমার রেস্টুরেন্টে খুব ভালো পিৎজা হয়, আপনি বলবেন যে আর ইউ ক্রেভিং ফর পিৎজা। তখন আমার মনে হবে যে হ্যাঁ, আই এম ক্রেভিং ফর পিৎজা, আমার এখন পিৎজাই খেতে হবে। সো আপনার প্রোডাক্টটা, আপনার সার্ভিসটা আমার কোন কাজে লাগবে। এখানে দেখেন, এরা একটা জাস্ট কোর্স শুরু করেছে, ভার্সিটির বি ইউনিটের পরীক্ষা। তো তারা কাকে টার্গেট করছে? যাদের স্বপ্ন হচ্ছে পাবলিক ভার্সিটিতে পড়া। সো তারা কোর্সে কি কি আছে সেটা লিখেছে, বাট শুরু করেছে কি দিয়ে? যে তোমার যে স্বপ্নটা আছে, স্বপ্নের ক্যাম্পাসে ভর্তি হওয়ার জন্য একটা কোর্স করা লাগবে না? সো সে কিন্তু আমার উপর দিয়ে পার করছে যে আমি কি কি বেনিফিট পাবো। আমি পিৎজার জন্য ক্রেভ করছি, আপনার লেখালেখির শখ আছে, সেখান থেকে আপনি ক্যারিয়ার তৈরি করতে পারবেন কিনা। আমি বলি না যে আমার কোর্সে হ্যান আছে ত্যান আছে, আমি খুব ভালো লিখি। আমি বলি যে আপনি ভালো লিখেন, আপনি লিখতে চান, সো আপনি কি শিখতে চান নাকি? আপনি শিখে আপনি এটাকে, শখটাকে ক্যারিয়ার হিসেবে তৈরি করতে পারেন। সো কি কি ফিচার ভালো, আমার কি কি ভালো, আমার কোয়ালিটি গুলো আমি পরে বলবো। আগে বলবো যে আমার প্রোডাক্ট বা সার্ভিস আপনার কোন কাজে লাগবে, আপনার বেনিফিটস গুলো কি কি হবে, এটা জাস্ট মাথায় রাখবেন। টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। এই যে হালকা হালকা শীত পড়ছে, এখন সোয়েটারের ইয়া দিয়েছে, বা এটা 1 মাস আগে তারা দিয়েছে, 1 মাস আগে থেকে সোয়েটার কিনে রাখার জন্য তারা পোস্ট দিয়েছে। এ যদি গরমের মধ্যে দেয়, কেউ কিনবে না, গরমের মধ্যে কে সোয়েটার কিনবে। কিন্তু হালকা যখন শীত পড়ছে, বা আমি এটা দেখে মনে হবো যে হ্যাঁ, গত বছরের গুলো হয়তো বাচ্চাগুলোর এখন লাগবে না, বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছে, লম্বা হয়ে গিয়েছে, আমার কিনতে হবে। শীত পড়ার আগ মুহূর্তে যদি এই পোস্টটা আমি দেখি, তখন মনে হবে যে হ্যাঁ, সামনে শুক্রবার আছে, এই শুক্রবার গিয়ে কিনে ফেলি, কারণ আগের বছরের গুলো এবার হবে না। সো টাইমিং ইজ এভরিথিং। আমার এবারে কোর্সে টাইমিংটা খারাপ হয়ে গিয়েছে, এই সময় সবার সেমিস্টার এক্সাম। কিন্তু আমার এই বছর শেষ করা দরকার ছিল, এই জন্য আমি এই টাইমটা দিয়েছি। আমার নিজেরও অনেক সমস্যা হচ্ছে। সো আমি যখন কোর্সের জন্য পোস্ট করি, এমন টাইমে করি যে সেমিস্টার এক্সাম শেষ হয়ে গিয়েছে। টাইমিং ইজ এভরিথিং। টাইমিং এর উপর ডিপেন্ড করে আপনার সেল হবে কি হবে না। টাইমটাকে মেনশন করতে হবে। শুধু টাইমিং এ আপনার পোস্ট করলে হবে না, আপনি যে টাইমিংটা বুঝতে পেরেছেন এটা। যেমন আমি একটা পোস্ট দিই ঈদের পরে, 90% ফেসবুক ব্যবসার সেল হয় ঈদের আগে। ঈদের আগে মানুষ শপিং করে, আমার সেল হয় ঈদের পরে। কেন জানেন? ঈদের সালামির টাকা দিয়ে মানুষ আমার কোর্স কিনে। তো আমি ঈদের পরে পোস্ট করি। আমার ঈদের আগে, কিন্তু ঈদের আগে কেউ আমার কোর্স কিনবে না, ঈদে আমি কোর্স করাবোই না, আমারও তো ঈদ করতে হবে, আমার কোর্স হবে ঈদের পরে। সো আপনার প্রোডাক্টের টাইমিংটা কখন সেটা মেনশন করবেন। সেটা মেনশন করে আপনি পোস্ট করবেন যে আপনার যদি কফি শপ থাকে, আপনি রাত 12টার সময় কফি শপের, কফির দোকানের পোস্ট করবেন না, আপনি করবেন সকাল 7টায় যখন মানুষ বাসা থেকে বের হচ্ছে। বলবেন যে অফিস যাওয়ার পথে 1 কাপ কফি খেয়ে যান। আমি বলবো ঈদের সালামির টাকা দিয়ে কোর্সটা কিনে ফেলেন, সেমিস্টার ব্রেকে কোর্সটা করে ফেলেন। শুধুমাত্র টাইম হিসাবে আপনাকে পোস্ট করলে হবে না, আপনাকে সেটা মেনশন করতে হবে। চিল ভাইবস, মানে শীত শীত করছে, টাইমিংটা অবশ্যই মেনশন করতে হবে, কেন করলেন, নাহলে মানুষ ধরতে পারবে না। ঈদের পরে যদি আমি কোর্সের পোস্ট করি, ভাবে যে এখন পড়াশোনা করব, এখন কি পড়াশোনা করে। কিন্তু যদি আমি ঈদের পরে লিখি যে ঈদের সালামির টাকাটা নষ্ট না করে কোর্সে এনরোল হয়ে যান, তখন মাথায় আসবে আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। টাইমিং, টাইমিং খেয়াল রাখবেন। আর্জেন্সি। সো মজার জিনিস হচ্ছে, আমার নর্মাল টাইমে এনরোলমেন্টে আমি 1 সপ্তাহ টাইম রাখি। প্রথম 5 দিন তেমন ভর্তি হয় না, ভর্তি হয় লাস্ট 2 দিনে। কারণ তখন আমি একটা আর্জেন্ট পোস্ট করি যে আর মাত্র 2 দিন সময় বাকি আছে, তখন 60% এনরোলমেন্ট হয়ে যায়। আর্জেন্সিটা মানুষ খুব পছন্দ করে। আর মাত্র 2টা কপি বাকি আছে, আর মাত্র 1 দিন অফার আছে, নেক্সট 1 ঘন্টার মধ্যে অর্ডার করলে ফ্রি ডেলিভারি,
শুধুমাত্র এই সপ্তাহের জন্য। এই যে আর্জেন্সি গুলো আমরা দেই না, যে আর মাত্র 2 দিন সময় বাকি আছে, এগুলো মানুষের কাজে লাগে, তার আগে কেউ পাত্তা দেয় না। সো চেষ্টা করবেন, এই যে কপি রাইটিং তো খুব বেশি বড় হয় না, কয়েকটা সেন্টেন্স মাত্র, কিন্তু খুব কাজে দেয়। যে আর মাত্র 2 দিন সময় আছে, এরপর আর করা যাবে না। ইভেন আজকে যখন আমি বলেছি যে এখন অফিসিয়ালি ক্লোজ হয়ে গিয়েছে, এখন আর নিব না, তারপরে ভর্তি হয়েছে, ওই যে আর্জেন্সিটা। আপনার অডিয়েন্স কে, এটা আপনাকে বুঝতে হবে। আপনার 90% অডিয়েন্স কে, এটা আপনাকে বুঝতে হবে। তাদের জন্য লিখতে হবে, বাকি 10% আপনাকে বদার করতে হবে না। পিৎজা বার্গ যে এক্সাম্পলটা দিলাম, দে আর আ পারফেক্ট এক্সাম্পল। পিৎজা বার্গে 98% কাস্টমার হচ্ছে স্টুডেন্ট লেভেলের, ইউনিভার্সিটি বা কলেজ। তো এরা ফাটায় ফাইজলামি করে, খোঁটা মেরে কথা বলা বন্ধুগুলোকে ট্যাগ করে দেয়। এরকম ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করতে পেরেছে, কারণ তাদের মেইন টার্গেট হচ্ছে স্টুডেন্টরা এভাবেই কথা বলে। তাদের 2% বা 5% ক্লায়েন্ট হতো আমরা, মানে মিডল এজ বা বয়স্করা, তারা এটা নিতে পারবে না। কিন্তু এই 5%-এ তারা বদল করছে না। তাদের 95% হচ্ছে স্টুডেন্ট, এবং তারা এই ধরনের কথাবার্তা পছন্দ করে। সো আপনার ক্লায়েন্ট কোনটা বুঝবে, কোন ধরনের কথা তারা রিয়াক্ট করবে, কোন ধরনের কথা তারা মজা পাবে, এরা কিন্তু প্রায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের কথাবার্তা বলে, এবং কেউ কিছু মাইন্ড করে না, কারণ এই জেনারেশনটা এগুলো নিয়ে অভ্যস্ত। তাদের কাস্টমার যদি সব নানি দাদি হতো বা আন্টিরা হতো, তারা ভাবতো যে এত কেন বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড করে, এটা কি ধরনের ফাজলামি। তো আপনাকে বুঝতে হবে আপনার ক্লায়েন্টকে, আপনার 90% কাস্টমার কারা, এবং আপনার ল্যাঙ্গুয়েজ পুরোপুরি তাদেরকে টার্গেট করে হবে। কপি রাইটিং পোস্ট খুব বড় হবে না, ছোট্ট 1-2 সেন্টেন্সের মধ্যে মোটামুটি কাজ হয়ে যাবে। কেউ কি অসাধারণ সেটটা প্রি অর্ডার করতে চান, কোয়েশ্চেন দিয়ে শুরু করেছে, অনেকদিন পরে স্টকে এসেছে, একটা মাত্র কপি আছে, ব্যাস আর্জেন্সি ক্রিয়েট করে দিল, একটু ডিসক্রিপশন দিল, থ্যাঙ্কস। এখানে একটা জিনিস মিসিং আছে, যেটা কল টু অ্যাকশনটা এখানে নাই। ওটা থাকলে সবচেয়ে পারফেক্ট হতো, বাট বাকি দেখেন 2-3টা জিনিসের মধ্যে কিন্তু মোটামুটি যার কেনা সে কিনে ফেলবে, বেশি কথা লেখার দরকার হয় না। চেষ্টা করবেন নাম্বার বসাতে, অনেক জায়গায় দেখবেন যে নাম্বার বসাচ্ছে। সো জয়েন দ্য ওয়ার্ল্ডস নাম্বার 1 বেস্ট সেলিং অ্যাপ, 10 বছরের বেশি অভিজ্ঞতা, এটা 12তম ব্যাচ, 400 বেশি স্টুডেন্ট পড়িয়েছি। So, এগুলো হচ্ছে নাম্বার। যখন আপনি নাম্বার ইউজ করবেন, মানুষের ধারণাটা কংক্রিট হবে। আমি যদি বলি আমি অনেক পুরানো লোক, আমি অনেক দিন কাজ করেছি, আমার অনেক স্টুডেন্ট আছে, ডাজেন্ট ইমপ্রেসিভ না। বাট আমি যদি বলি আমি 10 বছরের বেশি সময় ধরে কাজ করেছি, আমি গত 2 বছরে প্রায় 450 স্টুডেন্টকে পড়িয়েছি, 1000 আমার কোর্স করেছে, আমি 350 ক্লায়েন্টের জন্য কাজ করেছি, সাউন্ডস ইমপ্রেসিভ। যেখানে পারবেন নাম্বার ইউজ করবেন, ওই 50% অফ 60% অফ এই নাম্বার না। নাম্বার 1 অ্যাপ, মোর দেন এত হ্যাপি কাস্টমার্স, মোস্ট অর্ডার্ড, এত অর্ডার এসেছে এটার, এই প্রোডাক্টটার আমরা 100-র বেশি কপি সেল করেছি, এগুলো হচ্ছে নাম্বার। কপি রাইটিং এ নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট। গেল, কপি রাইটিং আপনারা শিখে গিয়েছেন, আমি হোমওয়ার্ক দিব কিন্তু। এবার হচ্ছে শেয়ারেবল কন্টেন্ট বা কন্টেন্ট রাইটিং, এটা আমরা হলো সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট রাইটিং পার্টটা। আর বেশিক্ষণ নেই, হ্যাঁ, আমরা 9:30 বা 9:45টার মধ্যে শেষ করে দিব। সো আপনার হচ্ছে একটা ব্যবসা আছে, রাইট? সোশ্যাল মিডিয়াতে, 1 মিনিট পানি খাবো একটু। আপনার একটা ব্যবসা আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে খুলেছেন পেজ ব্যবসা করার জন্য। আচ্ছা, আমি কোয়েশ্চেন অ্যান্সার দিচ্ছি। কি বলছিলাম, আপনার একটা ব্যবসা আছে, রাইট? আপনি পেজ খুলেছেন ব্যবসা করার জন্য, আপনি চাচ্ছেন মানুষজন জিনিসপত্র কিনবে, আপনি কপিরাইটিং পোস্টটা বুঝলেন। এখন শেয়ারেবল কন্টেন্ট আপনাকে কেন লিখতে হবে? মানুষকে ইনফরমেশন দিয়ে আপনার কি ঠেকা?
আপনার কাজ জিনিস সেল করা, আপনার কাজ প্রফিট করা, আপনার কাজ আরো জিনিস তৈরি করা। ইনফরমেশন দিয়ে মানুষকে হাসায়, মানুষকে কাঁদায়, আপনার কি লাভ? এটাই হচ্ছে শেয়ারেবল কন্টেন্ট। কপিরাইটিং এর পরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শেয়ারেবল কন্টেন্ট লেখা। এটা অনেক কিছু হয়। বড় বড় কোম্পানি হলে তাদের ব্লগ পোস্ট থাকে, ওয়েবসাইট কন্টেন্ট থাকে, গ্রাফ থাকে, ফ্যাক্টস ইনফরমেশন থাকে, তার ফাউন্ডার কি করছে, তার মালিক কি করছে, কোন অ্যাওয়ার্ড পাচ্ছে, কোথায় কন্ট্রিবিউট করছে। বড় বড় কোম্পানিগুলো দেখবেন যে কোথায় চ্যারিটি করছে, এগুলো দেয়। এফএকিউ, ভিডিও, লাইভ ক্লাসেস, ফ্রি ক্লাসেস, হাই ভ্যালু কন্টেন্ট, ইনফরমেশন, এগুলো দেয়। কেন? দেখেন, কোর্স করাচ্ছি আমি একা না দুনিয়ায়, বাংলাদেশে আমি একা না, কন্টেন্ট রাইটিং আমি একা। বাট মনে করেন আমি একটা একটু কমন স্কিল শেখাচ্ছি, ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, আমি একা না, আরো 10 জন শেখাচ্ছে। কিন্তু আমি আপনাকে শুধু কপিরাইটিং পোস্ট দিচ্ছি না, আমি শুধু আসেন কিনেন, আসেন কিনেন, 50% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, এগুলো বলছি না। আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে বেশ কিছু ফ্রি ইনফরমেশন দিচ্ছি, আমি আপনাকে ফ্রি ক্লাস দিচ্ছি, আমি আপনাকে এফএকিউ কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি, আপনার সবচেয়ে বড় বড় কোয়েরিগুলোর অ্যান্সার আমি আপনাকে ফ্রিতে দিয়ে দিচ্ছি। আমি এখানে ওখানে ফ্রি ক্লাস নিচ্ছি, আমি কোনো আন্ডার প্রিভিলেজ স্কুলে গিয়ে ক্লাস নিচ্ছি। এগুলো হচ্ছে আমার উপরে, আমার ব্যবসার উপরে আপনার ভরসা তৈরি করার জন্য। বড় বড় কোম্পানির ভরসা লাগে না। আমরা জানি এই কোম্পানির প্রোডাক্ট ভালো, আমরা হাতিল থেকে ফার্নিচার কিনি। ঠিক আছে, হাতিল থেকে আমরা ফার্নিচার কিনবো কারণ হাতিল ব্র্যান্ড হয়ে গিয়েছে। বাট নতুন যদি একটা কোম্পানি বাজারে আসে এবং তারা একটু দামি ফার্নিচার দিতে চায়, তাহলে আপনি ওখান থেকে কেন কিনবেন? ওই দাম দিয়ে আপনি হাতিল থেকে পাচ্ছেন। কিন্তু যদি তখন এই কোম্পানির পেজটা এসে বলে যে আমাদের আর্কিটেকচার ওই অমুক স্কুল থেকে পড়ে এসেছে, আপনি বললেন আচ্ছা ঠিক আছে, দ্যাটস নাইস, দিস ইজ ইমপ্রেসিভ। তারপরে বললেন যে অমুক রেস্টুরেন্টের ডেকোরেশন আমরা করেছি, আচ্ছা আচ্ছা, সুন্দর তো, নাইস নাইস, খুশি হলেন। তারপরে তারা একটা পোস্ট করলো যে আমাদের কাঠের ফার্নিচারের যত্ন এভাবে করতে হয়, শীতের দিনে, সরি বর্ষার দিনে ভ্যাপসা হয়ে গেলে এভাবে যত্ন করতে হয়। সো আপনি বুঝলেন আচ্ছা, না দিস ইজ হেল্পফুল, ভালো ইনফরমেশন দিয়েছে, না ভালো, গুড, এরকম কিছু ইনফরমেশন দিল। তখন এই যে ধীরে ধীরে এই কোম্পানিটার উপরে আপনার কিন্তু আস্থা বাড়ছে, ক্রেডিবিলিটি, ট্রাস্ট। তার ফাউন্ডার বা তার মেইন ডিজাইনার এসে একটা ইন্টারভিউ দিল, ইন্টারভিউতে অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা বললো যে এরকম ঘরের জন্য এরকম ফার্নিচার দরকার, এরকম ঘরে আমরা এরকম ফার্নিচার দিই, আপনি বুঝুন না, লোকটা অনেক কিছু জানে, গুড, সে ভালো ডিজাইন করবে। সো এই ইনফরমেটিভ কন্টেন্ট, শেয়ারেবল কন্টেন্ট দেওয়ার একটাই কারণ হচ্ছে আমার উপর, আমার ব্যবসার উপরে কাস্টমারের বাড়ানো, ক্রেডিবিলিটি বাড়ানো, ভরসা বাড়ানো, ট্রাস্ট বাড়ানো। আমি বেকিং করি, আমি কেক বানাই, আপনি আপনার বার্থডেতে আমার কেক অর্ডার দিবেন, কিন্তু কেক তো আমি একা বানাই না, আরো 20 জন বানাচ্ছে, আমারটা কেন কিনবেন? তখন আমি বললাম যে আম, সুন্দর করে বললাম, আমি কিছু ভালো ভিডিও বানালাম বা কিছু ভালো ইনফরমেশন দিলাম যে কেক কিভাবে প্রিজার্ভ করতে হয়, কোন ধরনের কেক খেলে আপনার এই সমস্যাটা হবে না, বা সুগার ফ্রি কেক আমি কিভাবে বানাই, বা আমি অমুক জায়গা থেকে কেকের কোর্স করে এসেছি, বা কতটুকু কেক খাওয়া আপনার জন্য দরকার, আপনার ডায়াবেটিস হলে কোন ধরনের কেক খেতে হবে, এই ইনফরমেশন আপনাকে দিয়ে যাচ্ছি। সো বাকি 20 জনের মধ্যে 19 জনের থেকে কিন্তু আমি একটু ডিফারেন্ট হয়ে গেলাম। ফ্রি ইনফরমেশন, ফ্রি ক্লাস, ফ্রি প্রোডাক্ট আমরা এই জন্য দিই, মানুষকে ভরসা বাড়ানোর জন্য। সো কিভাবে দিই? আমি আর্টিকেল লিখি, আমি ফ্রি ক্লাস নেই, আমি ইন্টারভিউ নিই, আমি পডকাস্ট নিই, সেগুলো পেজ থেকে শেয়ার করি, দেখানোর জন্য যে দেখেন আমি কত জানি, আমি কত জ্ঞানী মানুষ। সত্যি কথা, এটা এটা মার্কেটিং। আমি কত এক্সপিরিয়েন্সড, আমার কত ক্লায়েন্ট আছে, আমার কত ফ্রেন্ড আছে, আমি কোন কোন অ্যাওয়ার্ড পেয়েছি, দেখানোর জন্য। বা আরো আপনার কোনো কোয়েশ্চেনের উত্তর আমি দিচ্ছি। আপনার যে এম আই এলিজিবল ফর আ ক্যারিয়ার ইন কন্টেন্ট রাইটিং, আপনার যদি মনে হয় যে আমাকে দিয়ে কি এটা হবে,
এটার উত্তর আমি দিয়ে দিচ্ছি। আমি পডকাস্ট করছি, আমার স্টুডেন্টদের নিয়ে আমি ইন্টারভিউ দিচ্ছি, 10 মিনিট স্কুল থেকে ফ্রি ক্লাস দিচ্ছে ভরসা বাড়ানোর জন্য। শুধু ব্যবসা ব্যবসা ইজ নট যে আপনি 100টা ড্রেস নিয়ে আসলেন, 100টা ড্রেস সেল হয়ে গেলে আপনার ব্যবসা শেষ হয়ে গেল না। আপনার ব্যবসা আপনাকে 10 বছর, একটা ব্যবসা আমরা টার্গেট করি 20 বছর চলবে। 20 বছর চালানোর জন্য আপনাকে ভরসা তৈরি করতে হবে। এই জন্য আপনাকে শেয়ারেবল কন্টেন্ট লিখতে হবে। সো অনেক কথা বলে ফেললাম। কি লিখবেন? শেয়ারেবল কন্টেন্ট তো বললাম যে ইনফরমেশন দিতে হবে, হাসাতে হবে, অনেক কিছু করতে হবে। কিন্তু লিখবেনটা কি? ছোট ছোট। সবাইকে রচনা লিখতে হবে না, সবাইকে বড় বড় আর্টিকেল লিখতে হবে না, ছোট ছোট করে লিখলেই হবে। যেভাবে কপিরাইটিং পোস্ট করেছেন সেভাবে, বা আরেকটু বড় করে কিছু পোস্ট আমরা করব। কিন্তু সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য শেয়ারেবল পোস্ট লেখার সময় 4টা জিনিস মাথায় রাখতে হবে। পোস্টে যে ইনফরমেশন থাকবে এটা মানুষকে হেল্প করতে হবে। ইট হ্যাজ টু বি হেল্পফুল, ইট হ্যাজ টু বি রেলেভেন্ট। আপনার কোম্পানির যে প্রোডাক্ট বা যে সার্ভিস তার সাথে এটা সম্পর্ক থাকতে হবে। আপনি নিয়ে আসেন শাড়ি, আপনি বেকিং নিয়ে টিপ দিতে পারবেন না। আপনি শাড়ি সেল করলে শাড়ি নিয়ে ইনফরমেশন দিতে হবে। এখানে আপনি কেকের ইনফরমেশন দিয়ে লাভ হচ্ছে না। আপনি কাস্টমাইজড খাবার দাবার সেল করছেন, এখন আলিয়া ভাটের ডিভোর্স হয়ে গেল কিনা এটা নিয়ে আপনি কথা বললে হবেন। আপনার হচ্ছে না, ডিভোর্স হচ্ছে না এমনি বললাম। আপনার আহ, যে কোম্পানির প্রোডাক্ট, আপনার যে সার্ভিস তার সাথে সম্পর্ক থাকতে হবে, একটু হলেও থাকতে হবে। ইট হ্যাজ টু বি এঙ্গেজিং। মানুষকে তো আমরা গল্প বলছি, ইনফরমেশন দিচ্ছি, বোরিং ভাবে বললে হবে না, সুন্দর করে বলতে হবে, গল্প করতে হবে। অ্যান্ড ইট হ্যাজ টু গিভ আ সলিউশন। যে প্রবলেম আমি জানিও না যে আমার আছে, সেই প্রবলেমের সলিউশন দিয়ে আপনি চলে এসেছেন। আপনার বাচ্চা কি খেতে চায় না? আপনার বাচ্চা কি এক খেলনা নিয়ে বেশি দিন খেলতে চায় না? সামনে শীতের পরার মতো কাপড় নেই? আগের জামাগুলো পুরনো হয়ে গিয়েছে? এই সমস্যার সমাধান নিয়ে আসছি। সো ইট হ্যাজ টু বি সলিউশন গিভিং। আপনার বাচ্চা কি সারাক্ষণ টিভি নিয়ে বসে থাকে? আপনার বাচ্চা কি পড়াশোনা করতে চায় না? এগুলোর সলিউশন দিচ্ছি আমি। যেমন এক্সাম্পল, আমি অল্প করে এক্সাম্পল দিব। হেল্পফুল সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কিভাবে লিখে? এই পেজ থেকে আমি সব কোরিয়ান খাবার নিই, তাই আমি আমার চেনা পেজগুলো থেকে সব স্যাম্পল নিয়ে এসেছি। এই পেজ থেকে আমি কোরিয়ান খাবার নিই। তো তারা সয়া নাগেটস সেল করে। যারা সয়া নাগেটস খেয়েছেন তারা জানেন যে এটা খেতে কতটা খারাপ। ইটস ভেরি হেলদি, বাট জঘন্য টেস্ট। টেস্টের জন্য কেউ জিনিস খায় না। কিসের জন্য খায়? কারণ এটা খুব হেলদি খাবার। সো এই পেজ যখন সয়া নাগেটস নিয়ে পোস্ট করেছে, তারা শুধুমাত্র দামের একটা আন্দাজ দিয়েছে যে 100 গ্রামের দাম মাত্র 70 টাকা। আর কিছু বলেনি, কিনতে বলেনি। তারা ইনফরমেশন দিয়েছে সয়া নাগেটসে কি কি হেলথ বেনিফিটস আছে। ভিটামিন আছে, মিনারেল আছে, আরো অনেক কিছু যেটা আমি নাম উচ্চারণ করতে পারছি না। কোলেস্ট্রল কমায়, ক্যান্সার প্রিভেন্ট করে, বোন হাড্ডি ভালো কিছু, আয়রন আছে। অর্থাৎ যারা একটু হেলথ কনসিয়াস তারা এটা কিনবে, কেউ খাওয়ার মজার জন্য কিনবে না। সো এটা হলো হেল্পফুল। সয়া নাগেটস আপনি কিনেন আর না কিনেন, আপনি জানলেন যে এটা একটা ভালো খাবার, যেটা এই পেজে পাওয়া যায়। হয়তো কিনবো, হয়তো কিনবো না, কিন্তু আপনাকে আমি ইনফরমেশন দিলাম। আপনার মনে হলো এটা খুব ভালো একটা ইনফরমেশন, আপনি আপনার ফ্রেন্ডকে পাঠালেন। হয়তো আপনি কিনবেন না, আপনার ফ্রেন্ড কিনতে পারে। পেজের কিন্তু প্রমোশন হয়ে গেল। সো এটা হচ্ছে হেল্পফুল। কারো হয়তো অস্টিওপরোসিস আছে, হাড্ডি ক্ষয় হয়ে যাওয়া, তার জন্য খুব উপকার হলো, আপনার ফ্রেন্ডকে আপনি পাঠিয়ে দিলেন। হেল্পফুল। রেলেভেন্ট। বাবাই পেজটা শুধুমাত্র বাচ্চাদের জিনিস সেল করে, বাচ্চাদের কাপড়, বাচ্চাদের জুতা, বাচ্চাদের খেলনা। তারা যখন কোনো পোস্ট করে, যে বললাম না পোস্ট খুব বড় লিখতে হবে না, পোস্ট ছোট হতে হবে, ছোট হবে। এটা জাস্ট একটা ছবি দিয়ে ক্যানভাতে করা যাবে। এই জিনিসটা একটা পোস্ট বানিয়েছে, ছবি দিয়েছে, কন্টেন্ট লিখেছে, বাট ইটস রেলেভেন্ট। তারা শুধুমাত্র বাচ্চাদের জুতা, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের কাপড় চোপড় সেল করে। তাদের প্রত্যেকটা ইনফরমেটিভ পোস্ট হচ্ছে বাচ্চাদের নিয়ে। কি ওই
একদম নিউবর্নকে আমরা রোদে গোসল মানে রোদে দেই না, এটা কি ভালো না খারাপ এটা নিয়ে রেলেভেন্ট। এই পেজ কিন্তু অন্য কিছু নিয়ে লিখে না, শুধুমাত্র বাচ্চাদের নিয়ে লিখে। বাচ্চাদের জানার মতে প্রচুর ইনফরমেশন আছে, এগুলোর একটা সুন্দর পোস্ট করে দিয়েছে। এটাই কিন্তু ইনফরমেটিভ কন্টেন্ট, এটা হচ্ছে রেলেভেন্ট। কারণ পেজ যা সেল করে তার সাথে সম্পর্ক আছে। এঙ্গেজিংটা একটু কষ্টের জিনিস, যেমন একটু গল্পের মতো করে লিখতে হবে। এই পেজটা ওড়না বানায়, খুবই স্পেসিফিক কিছু শাড়ি বানায়, বিয়ের ওড়না বানায়, কতটা স্পেসিফিক দেখেন। এখন ওড়না নিয়ে কত সুন্দর করে লিখেছে, আপনারা পরে স্ক্রিনশট মেরে দেখে নিন যে বোনের বিয়ে ছিল, অর্ডার দিয়েছে, তার এইটা পছন্দ, এই দোকানে গেলাম, আমার দর্জি অসুস্থ হয়ে গেল, কারিগর বাসায় গ্রামে চলে গেল, কাপড় খুঁজে পাচ্ছি না, কাপড়ের দাম বেড়ে গিয়েছে। জাস্ট নর্মাল কথাগুলো সুন্দর গল্পের মতো করে লিখেছে। এরকম অনেক পেজ করে আমি দেখেছি, রান্নার পেজগুলো। বাজার করতে গেলাম, সবজি পাচ্ছি না, সবজি দেখে কিনতে ইচ্ছা করছে না, বাজারে মাংসের দাম বেড়ে গিয়েছে। সিম্পল কথাগুলো গল্পের মতো করে বলা যায়। মানুষ গল্প শুনতে খুব পছন্দ করে, গল্প পড়তেও পছন্দ করে। এত কথা লেখার দরকার পড়ে না, এটা খুব অল্প কথায় লেখা যায়, কিন্তু ইটস এঙ্গেজিং। এটা পড়তে ভালো লাগে মানুষের। ওই কারিগরের সাথে, পেজের মালিকের সাথে কাস্টমার একটা সম্পর্ক তৈরি হয়, যে আচ্ছা বুঝতে পেরেছি আপুটার অনেক কষ্ট হয়েছে রান্না করতে। যেমন গতকালকে একটা মশলা যে পেজ থেকে আমি নেই, উনি লিখলো যে আমি আর কখনোই অর্ডার নিব না, কারণ সকাল 5টা থেকে রান্না করতে করতে আমার কোমর ব্যথা হয়ে গিয়েছে। খুব ভালো লাগলো পড়ে, একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, আরে আপুটা কোমর ব্যথা হয়ে গিয়েছে। এটা হলো এঙ্গেজ করা আপনার সাথে, কাস্টমারের সাথে। আমার এঙ্গেজিং, এঙ্গেজমেন্ট, আপনি আমার জন্য ফিল করা শুরু করলেন। দেখো আমি এখন কালকে লিখবো যে 1.5 ঘন্টা টানা কথা বলতে বলতে আমার গলা ভেঙে গিয়েছে, তখন আপনি বললেন আচ্ছা ক্লাস নিয়ে গলা ভেঙে গিয়েছে। এটা হলো এঙ্গেজ করা। সলিউশন গিভিং, এটা কপিরাইটিং আর ইনফরমেটিভের একটা মিক্সচার। আমি জাস্ট স্যাম্পলটা দেখাচ্ছি। তো বাড়তি ওজন নিয়ে চিন্তা করছেন? হ্যাঁ, ওজন তো অবশ্যই বেড়ে গিয়েছে, ওজন কমানো দরকার, বাট এটা আমার মাথায় ছিল না। বাট অন্যরা ধরে ফেলেছে যে আচ্ছা আপনি কি ওজন নিয়ে একটু টেনশনে আছেন, তখন আমারও মনে হবে যে হ্যাঁ আসলে তো ওজনটা বেড়ে যাচ্ছে। নিজে সলিউশন দিবে, গ্রিন টি খান, এই টি খান, 1 ঘন্টা হাঁটেন। মানে ইনফরমেশন দিল, সলিউশন দিল যে আমি আমার ওজন নিয়ে একটু চিন্তায় আছি, এই সলিউশন। আপনার বাচ্চা কি ফোন ছাড়া খেতে চায় না, এটা করেন। আপনার বাচ্চা কি সারাক্ষণ টিভি দেখতে চায়, ওকে বই কিনে দেন, খেলনা কিনে দেন। এটা হচ্ছে সলিউশন দেয়া। যে প্রবলেমের কথা আপনার ক্রেতার মাথায় নাই, সেই প্রবলেমটাকে তাকে ধরিয়ে দেন এবং সেটার সলিউশন দেন। এই কয়েকটা জিনিস মাথায় রাখলে দেখবেন আপনার যে ব্যবসার প্রোডাক্ট বা সার্ভিস, সেটার জন্য আপনি প্রচুর টপিক পেয়ে যাচ্ছেন লেখার। চিন্তা করলেই পেয়ে যাবেন, আর সবাইকে এত বড় কথা লেখা দরকার নেই তো, এই যে এরকম করে লিখলেই হবে। ওকে, লাস্টের দিকে চলে এসেছি। গল্প, গল্প বলাটা খুব মজার জিনিস। খুব অল্প জিনিস সুন্দর করে বলা যায়, সাধারণ জিনিস গল্পের মতো করে বলা যায়। এখন বেশিরভাগ পেজে আমি দেখি তারা রিভিউ শেয়ার করে, তারা আহ তারপরে তাদের কাস্টমারের ঘটনা শেয়ার করে, আর অনেক কিছু শেয়ার করে, রিভিউটাই মেইনলি শেয়ার করে। কিন্তু বেশিরভাগই না সুন্দর করে শেয়ার করতে পারে না। এখন আমি যতদূর জানি, অনেক কাস্টমার কিন্তু এই পেজের মালিকদের সাথে ভালো আলাপ করে। আমি নিজেও অনেক গল্প করি, আপু ঝাল কম দিবেন, বাচ্চারা খাবে, ব্লা 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 ব্লা, এত কিছু। এই যে আমি দু একটা যে ইনফরমেশন দিলাম না, এখান থেকে কিন্তু একটা সুন্দর গল্প বানানো যায়। আমি কালকে একটা কেটারিং সার্ভিসকে অর্ডার দিয়েছি, মাছের সামথিং। বললাম যে আপু বাচ্চারা খাবে, একটু ঝাল কম দিয়ে। উনি চাইলে এটা দিয়ে একটা সুন্দর গল্প করতে পারে যে মিরপুর থেকে আমাদের এক রেগুলার কাস্টমার আপু, উনি প্রায় এই অর্ডারটা দেয়, তার খুব পছন্দের খাবার, আজকে অর্ডার দিল, এবার উনি বাচ্চাদের জন্য দিয়েছে, এবং তার বাচ্চাদের জন্য দিয়েছে দেখে উনি বললো যে ঝালটা একটু কমিয়ে দেয়। এমনিতেই তরকারিটা আমরা একটু বেশি ঝাল দিই, কারণ ঝাল না দিলে মজা হয় না, কিন্তু যেহেতু বাচ্চারা খাবে, তাই একটু ঝালটা কমিয়ে রান্না করে পাঠিয়ে দিলাম।
সি, একটা সেন্টেন্স থেকে একটা সুন্দর গল্প তৈরি করা যায়, এটাই হচ্ছে স্টোরি টেলিং। আপনাকে জাস্ট গল্পটা খুঁজতে হবে। মানুষ এই ধরনের গল্প শুনতে খুব পছন্দ করে। যেমন আমার পেজে যখন কেউ রিভিউ দেয়, কোর্সের রিভিউ দেয়, আমি এরকম করে সুন্দর করে ক্যানভা দিয়ে সাজাই। বাট সাজানোটা ইজ নট ইম্পর্টেন্ট, সাজানো সবাই পারে। আমি করতে পারতাম যে থ্যাংক ইউ আপু, কি সুন্দর কমপ্লিমেন্ট দিয়েছেন, দ্যাটস নর্মাল। হোয়াট আই ডু ইজ, আমি তাকে নিয়ে গল্প লিখি। আমার কাজ যেহেতু লেখালেখি করা, আমি তাকে নিয়ে গল্প লিখি। এই আপুটা খুব ইন্ট্রোভার্ট মানুষ। এই এই গল্পটা কিন্তু উনি আমার সাথে করেছে, দু একটা সেন্টেন্সে করেছে, বেশি করেনি। তার অল্প কিছু ফ্রেন্ড, অল্প কিছু মানুষকে নিয়ে সে থাকতে পছন্দ করে, বেশি ফ্রেন্ড নাই, বাসা থেকে বের হতে পছন্দ করে না, লেখালেখি শখ আছে, এটা পড়েছে, ইন্ট্রোভার্ট। দেখেন, উনি জাস্ট বলেছে যে আপু আমি আমি লেখালেখি খুব পছন্দ করি, আমার মানুষের সাথে গল্প করার চেয়ে লিখতে ভালো লাগে। এখান থেকে আমি মানিয়েছি যে আপু খুব ইন্ট্রোভার্ট, তাই চুটিয়ে আড্ডা মারার চাইতে মনের কথাগুলো লিখেই প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই ভালোবাসা থেকে মূলত কন্টেন্ট রাইটিং এর প্রতি তার আগ্রহ। এটা হচ্ছে গল্প। উনি কি পড়ছে, কি পড়াশোনা করছে, ব্যাকগ্রাউন্ড কি, এই সব কিছু নিয়ে আসলে গল্প লেখা যায়। সো আমি রিভিউ গুলো এভাবেও দিতে পারি, থ্যাংক ইউ আপু। আমি এভাবে গল্পের মতো দিতে পারি। গল্পের মতো করে দিলে মানুষ রিয়াক্ট বেশি করে, মানুষ পছন্দ বেশি করে। এই যে এটা খুব মজা। এই পেজ থেকে আমি প্রায় রান্নার অর্ডার নিই। তো লাস্ট যখন অর্ডার দিচ্ছিলাম, উনি তখন দেশের বাইরে যাচ্ছিলাম, জাস্ট গল্পগুলো বলি, হ্যাঁ, কারো বোরিং লাগলে বলবেন। সো উনি তার পরদিন দেশের বাইরে যাচ্ছিল। উনি বললো যে আপু আমি তো ঢাকার বাইরে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, আমি মানে পারবো না। তখন আমি বললাম যে হ্যাঁ আপু, আমার শাশুড়ি খেতে চাচ্ছে, দিলে ভালো হতো। উনি পাঠিয়েছে। পরদিন উনি সুন্দর পেজে একটা পোস্ট দিয়েছে যে দেখেন, শাশুড়ির খেতে ইচ্ছা হলো আর সাথে সাথে আপু নক দিলেন, কি আর করা। যদিও অল্প সময়, বাট চেষ্টা করেছি। আমার বাসায়, আহ, মিরপুরে আমার বাসায় ডেলিভারি ছিল আজকে, সাথে ছবি। এটা কিন্তু উনি জাস্ট নর্মাল লিখতে পারতো যে মিরপুরে যাচ্ছে আজকে আমার খাবার। এটা না করে উনি শাশুড়ি, আপু, মানে সবকিছু সুন্দর করে গল্প করলো। এতে কি হলো দেখেন, ওনার সাথে কিন্তু আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। আরেকজন বলে যা, না আপুটা ভালো আছে, আমিও ভালো, উনিও ভালো। আমিও আমার শাশুড়ির জন্য অর্ডার দিলাম, উনিও কিন্তু অল্প সময়ের মধ্যে ইচ্ছা না থাকলেও ঝামেলা করে হলো আমার অর্ডারটা নিল। সো আপনার কাছে কিন্তু ভালো মানে ভালো লাগবে যে এই পেজের এই শেফ আপুটা, শি ইজ নাইস। সে ঝামেলা করা সত্ত্বেও রেগুলার কাস্টমার দেখে অর্ডারটা নিয়েছে। মানে আমি খারাপভাবে বলতে চাচ্ছি না, বাট ইটস আ পজিটিভ ইমপ্রেশন। সেকেন্ডটাও সুন্দর। এটা আচার টাচার টাইপের একটা মানে গল্প। গল্প ওটা কিন্তু বেশি কিছু লাগে না। একটা সেন্টেন্স, আপু ঝাল কম দিয়েন, বাচ্চা খাবে। আপু শাশুড়ি খেতে ইচ্ছা করছে, পাঠিয়ে দিয়েন প্লিজ। আপু আপনার ওইটা খুব ভালো লেগেছিল, আরেকবার করেন না, দ্যাটস ইট। আপনার এই গলাটা খুব ভালো লেগেছে, ওই শাড়িটা খুব আরাম পেয়েছি। এই একটা সেন্টেন্স থেকে আপনি একটা গল্প বানাতে পারবেন। আর মজার জিনিস হলো কি, আপনি যখন, আমি কিন্তু অনেক আই টেক অ্যাডভান্টেজ। আপনি যদি কাউকে বলেন যে আপুটা খুব ভালো, খুব সুন্দর, খুব সুইট, খুব নাইস, আপুটা কখনোই এসে বলবে না যে আপনি কেন সব লিখেছেন। ভালো কথা লিখলে সবাই খুশি হয়। আপনি যদি এখন কোথাও রিভিউ দিন যে এই আপুটা কি সুন্দর করে ক্লাস নেয়, কত ভালো করে কথা বলে, আমি কি যে বলবো এসব কেন লিখছেন? আমি খুশি হব। সো আপনার যদি মনে হয় যে আমি কি বাড়িয়ে বাড়িয়ে বললে আপু রাগ করবে কিনা, বা ভাইয়াটা রাগ করবে কিনা, নিঃসন্দেহে থাকেন, নিঃসন্দেহে, মানে নিশ্চিত থাকেন, সরি, নিশ্চিত থাকেন। ভালো কথা লিখলে 99.9% কেউ কিছু কথা বলেন। খারাপ কিছু লিখলে তখন হয়তো রিয়্যাক্ট করবে। সো আপনার যদি মনে হয় গল্পের খাতিরে একটু বাড়াতে হচ্ছে, একটু বানাতে হচ্ছে, সমস্যা নেই, পজিটিভ কথাবার্তা লিখেন, কেউ কিচ্ছু বলবে না। ওই আপু ভালো, ওই আপু সুইট, ওই আপু নাইস, এগুলো বললে কেউ এসে আপনাকে বলবে না যে ভাই আমি নাইস না, আমি সুন্দর না, আমি ভালো না। তো পজিটিভ কথাবার্তা বানাতে থাকে। ওই আপু এটা, ওই আপু এটা, এটা বললে কেউ কখনো আপনাকে এসে না করবে না। সো পেজের জন্য কত রকম গল্প বলা যায়। এই রিভিউ তো গেল, রিভিউ গেল, আহ
অর্ডারের রিভিউ গেল, অর্ডারের হিসাব গেল, এই আজকে এই বাসায় ডেলিভারি হয়েছে, আজকে ওই এলাকায় গিয়েছে। আরেকটা হচ্ছে নতুন কোনো প্রোডাক্ট আনলে তার পিছনে একটা গল্প থাকে। যেমন আমি যখন নেক্সট ইয়ারে মানে 2025-এ 4টা নতুন কোর্স লঞ্চ করব, প্রত্যেকটা পিছে একটা করে গল্প বানাবো যে এই কোর্সটা স্টার্ট করেছি কারণ এই ধরনের মানুষের জন্য এই কোর্সটা চালানো দরকার হয়ে গিয়েছে। নতুন কোনো প্রোডাক্টের পিছনে একটা গল্প থাকে, একটা আইডিয়া থাকে যে আমি দাদির কাছ থেকে এই রান্নাটা শিখেছি, সেটা এখন সবার জন্য করতে চাচ্ছি। আমার মা এই জিনিসটা খুব ভালো রান্না করতো, সেটা আমি এখন সবার জন্য করতে চাচ্ছি। সো এটা হচ্ছে গল্প। নতুন প্রোডাক্টের পিছনে কোনো আইডিয়া, কোনো চিন্তা, কোনো থট, সেটা দিয়ে একটা গল্প বানানো যায়। খুব সিম্পল জিনিস। এই আপুটা গয়না বানায়, বিহাইন্ড দ্য সিনস যেটা বললাম, ওই আপুটা যে বললো যে আমার সকাল 5টা থেকে রান্না করতে করতে আমার কোমর ব্যথা হয়ে গিয়েছে, বা আজকে সকালে বাজার করতে গিয়ে দেখলাম খুব সুন্দর খুব ভালো মাংস বিক্রি হচ্ছে, নিয়ে আসলাম, রাতে বিরিয়ানি করব, কে কে অর্ডার দিবেন। প্রিপারেশন, আমি আজকে প্যাক করে বসে আছি, বৃষ্টির জন্য ডেলিভারি পার্সন আসতে চাচ্ছে না। এই সবই কিন্তু গল্প। ফার্স্টে মনে হয় না যে এই গল্প কেউ পড়বে বা পছন্দ করবে, কিন্তু লেখার জন্য একটু লেখার চেষ্টা করলে দেখবেন যে এগুলোই মানুষ পছন্দ করছে। নর্মাল গল্প, নর্মাল আলাপ। সো আপনার কোনো একটা রেসিপির বিশেষত্ব কি? আপনি হয়তো কোনো একটা মশলা এক্সট্রা দেন, বা কোনো একটা ট্রিক আপনি আপনার মার কাছ থেকে শিখেছেন, সেগুলো যদি বলতে চান, মানুষ শুনবে, মানুষ পড়বে, মানে মানুষ পছন্দ করবে যে আমি এই কাজটা করি, আমি আমার ক্লাসে এই একটা ট্রিক ইউজ করি, আমি হোমওয়ার্ক দিই, বা আমি আমার নিজের অভিজ্ঞতার সব গল্প আমার ক্লাসে বলি। আমার স্পেশালিটিটা কোথায়? আমি রাতে ক্লাস নেই, কারণ আমার সব স্টুডেন্টরা আইদার স্টুডেন্ট মানে পড়াশোনা করছে, অর চাকরিজীবী। এগুলো সবই কিন্তু গল্প। অমুক আপু বলল যে আপু সকালে ক্লাস নিলে ভালো হতো, কিন্তু আমার সব স্টুডেন্ট তো অলরেডি সকালে ব্যস্ত থাকে। এই এই ধরনের নর্মাল নর্মাল কথা, এগুলোই কিন্তু গল্প। আপনার সাথে যারা কাজ করছে, আপনার ডেলিভারি পার্সন, আপনার ক্লায়েন্ট, আপনার কাস্টমার, আপনার বাসার হেল্পিং হ্যান্ড, এদেরকে নিয়ে গল্প বলা যায়। তো আফিয়া আপু আমার এক স্টুডেন্ট, ওনাকে আমি ইন্ট্রোডিউস করছি ভাবে যে কোথায় পড়াশোনা করেছে, কোন কোন টপিকে লিখতে চাচ্ছে, কেউ যদি তার কাজ দেয় দে ক্যান হায়ার হার। তো অনেকে দেখবেন যে হেল্পিং হ্যান্ডকে সুন্দর পরিচয় করা দিচ্ছে, যে ডেলিভারি পার্সন বারবার আসে তাকে পরিচয় করা দিচ্ছে। দিস ইজ নাইস। কাস্টমার, রেগুলার কাস্টমারের গল্প করছে, এগুলো কিন্তু করা যায়। সো আমরা শিখলাম পেজ বা গ্রুপের ডিসক্রিপশন কিভাবে লিখতে হয়, অর্থাৎ আপনার ব্যবসা ডিসক্রিপশন কিভাবে লিখতে হয়। আপনি কপি পোস্ট কিভাবে করবেন, কপি রাইটিং, কপি রাইটিং ওয়ার্ডটা আমি শিওর আপনারা অনেক শুনেছেন। সো কপি রাইটিং কিভাবে করবেন, আপনারা শেয়ারেবল পোস্ট কত ধরনের লিখবেন এবং লেখার সময় মাথায় কি থাকতে হবে, এবং গল্প কিভাবে করতে হয়। এখন আপনারা কি করতে পারবেন? যদি আপনার কোনো নিজের বিজনেস থাকে, বা ফেসবুকে কোনো বিজনেস করার ইচ্ছা থাকে, সেটার প্রমোশনের জন্য যে কন্টেন্ট লিখতে হবে, সেটা এখন অন্য কাউকে দেওয়ার দরকার পড়বে না। আপনি নিজেই লিখতে পারবেন, কারণ খুবই ডিটেলসে বলে দেওয়া হয়েছে আপনি প্রতিদিন কি কি পোস্ট করতে পারবেন। আপনি যদি নিজের ব্যবসা না করতে চান, অন্য কারো ব্যবসার জন্য আপনি ইজিলি কপি আর কন্টেন্ট দুটো লিখতে পারবেন। যদি ডিজিটাল মার্কেটিং এ দিতে যেতে চান, তাহলে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং এ কিন্তু কপি রাইটিং, কন্টেন্ট রাইটিং এর ভালো দাম আছে। আইদার আপনাকে আলাদাভাবে শুধু কন্টেনার হিসেবে জয়েন করতে পারেন, অথবা পাশাপাশি ডিজিটাল মার্কেটিং কাজটা শিখে আপনি একজন কমপ্লিট ডিজিটাল মার্কেটার হতে পারেন, কারণ আপনি কপি রাইটিং, সোশ্যাল মিডিয়া রাইটিংটা শিখে গিয়েছেন। এখন আপনাকে শুধু ডিজিটাল মার্কেটিং এর টেকনিক গুলো শিখতে হবে, ফেসবুক কিভাবে বুস্ট করে, হ্যান ত্যান, এগুলো শিখতে হবে। সো দুটো শেখার পরে আপনি কিন্তু কমপ্লিট ডিজিটাল মার্কেটার হয়ে যেতে পারবেন, কারণ কন্টেন্ট আপনাকে তখন লিখতেই হবে। ওকে। আচ্ছা, আমি কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি এখন।